ওকে, সালাম আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো অলরেডি আপনারা জানেন আজকে আমাদের যে সেশনটা সেটা হচ্ছে টপিক্যাল, নট টপিক্যাল ম্যাপ, সরি, সেটা হচ্ছে কন্টেন্ট ব্রিফের সেশন নাম্বার 3। অলরেডি আমরা দুইটা সেশন কমপ্লিট করে ফেলেছি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সেশন। সো আসেন আমরা একটু আমাদের স্ক্রিনের দিকে চলে যাই। এতদিন পর্যন্ত আমরা কি কি কমপ্লিট করছি, মাঝখানে একটা ব্রেক চলে আসছিল, বাট ইনশাল্লাহ আমরা নেক্সট 10 দিনের ভিতরে মানে 3টা সেশন করবো, আর আর 3টা সেশনের মধ্যে আমাদের কন্টেন্ট ব্রিফটা একদম শেষ করব। সো সাইফুল ভাই একটু কাইন্ডলি আমাকে বলবেন আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন ভিজিবল। ওকে, সো আসেন আমরা জাস্ট একটা ছোট একটা রিওয়াইন্ড দিয়ে ফেলি আমাদের দুইটা সেশনের মধ্যে আমরা কি কি করেছিলাম। প্রথম সেশনের মধ্যে আমরা দেখেছিলাম যে একটা কন্টেন্ট ব্রিফ দেখতে কেমন হয়, তার মধ্যে কোন কোন কলামগুলো থাকে, কিভাবে কি থাকে। তারপর আমরা কিছু স্টেপস দেখেছিলাম যে কন্টেন্ট ব্রিফ শুরু করার জন্য প্রথমে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, কিভাবে কম্পিটিটর কালারিং করবেন বা অল সবকিছু 1 আর 2 তে দেওয়া আছে। আপনি যদি কোনো কারণে পার্ট 1 আর পার্ট 2 দেখে না থাকেন তাহলে আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি পার্ট 1 আর 2 দেখবেন, তারপর এই সেশনটা দেখবেন। সো ফার্স্টে আমরা কম্পিটিটর অ্যানালাইজ করলাম, তারপর আমরা রিসার্চের জন্য কিভাবে করে হেডিং থেকে রিসার্চ করতে হয় সেটা দেখলাম, তারপর কিভাবে এখানে কোয়েরি সিম্যান্টিক্স থেকে রিসার্চ করতে হয় সেটা দেখলাম। কোয়েরি সিম্যান্টিক্স এর মধ্যে আমরা এলএলএম কে কিভাবে ইউজ করে আমরা প্রায়োরিটাইজেশন করব সেটাও দেখে ফেলেছি, ঠিক আছে। এবার শীট নাম্বার 6 এর মধ্যে যদি চলে আসি, এখানে আমি একটু জুম ইন করি, এখানে আমাদের কিছু স্টেপস গুলো লেখা আছে, আপনারা যদি প্রপারলি দেখতে পারেন। তো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম আমরা কোয়েরি সিম্যান্টিক্সটা দেখবো, যেটা অলরেডি দেখা শেষ। তারপর বলেছিলাম নলেজ বেস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি বুঝাবো, বাট আনফরচুনেটলি ওই দিন আমাদের এলএলএম এর ইস্যুর জন্য আমরা নলেজ বেস ক্রিয়েশনটা দেখাতে পারিনি, যেখান থেকে আমরা আজকে দেখবো, ঠিক আছে। সো মেনলি এখন যদি স্টেপ গুলোর কথা বলি, নলেজ বেস ক্রিয়েশনটা আমি দেখাবো। নলেজ বেস ক্রিয়েশনের পর নলেজ বেস থেকে কিভাবে টপিকস জেনারেট করতে হয় সেটা হচ্ছে আরেকটা স্টেপ। আর আমরা যে রিসার্চ গুলো করেছি যেমন হেডিং এ, কোয়েরি সিমেন্টিক্সে, ওখান থেকে কিভাবে আমাদের টপিক গুলো বের করতে হবে সেটা হচ্ছে একটা স্টেপ। তারপর হচ্ছে ওই স্টেপ গুলো নিয়ে আমরা কন্টেক্সচুয়াল ভেক্টরস ক্রিয়েট করব, কন্টেক্সচুয়াল ভেক্টরের পর আমরা হেডিং লেভেল ক্রিয়েট করব, আর তারপর আর্টিকেল মেথোডোলজি এন্ড কন্টেক্সচুয়াল কানেকশন দিয়ে শেষ করে দিব। যাই হোক, তাহলে খুব বেশি একটা স্টেপস বাকি নেই। আর সবার শেষে একটা কন্টেন্ট ব্রিফের মধ্যে কিভাবে ইইএটি এস্টাবলিশ করতে হয় বা আমি কিভাবে সেটা করি সেটা দেখাবো, ঠিক আছে। তো আসেন আমরা একটু শুরু করি। তো আজকের আমাদের বিষয়টা হচ্ছে, আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, আমরা 1 আর 2 এর মধ্যে কি কি করছি আপনারা নিজেরা যারা ছিলেন তারা একটু মনে করার চেষ্টা করেন। আমরা ফ্রেমওয়ার্কটা দেখলাম যে কি কি কম্পোনেন্টস থাকে, রিসার্চের পারপাসে হেডিং আর কোয়েরি সিম্যান্টিক্সটা ইউজ করছি। আজকে রিসার্চের পারপাসে সর্বশেষ যেটা স্টেপ সেটা হচ্ছে নলেজ বেসটা ক্রিয়েট করা, ওইটা আমরা দেখাই রিসার্চটা শেষ করে দিব, আর রিসার্চ শেষ করার পরে ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমরা চলে যাব। আচ্ছা আসেন আমরা একটু লেখাপড়া করি, এখানে নলেজ বেসটা একটু বোঝার চেষ্টা করি। তো আমার স্ক্রিনটা আশা করি ভিজিবল আছে, আমি তারপর একটু জুম ইন করে ফেলি। নলেজ বেস জিনিসটা কি আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? সাইফুল ভাই দেখা যাচ্ছে? আর একটু জুম করলে ভালো হতো। আচ্ছা আর একটু জুম করে ফেলি, আমি এটাকে 150 করে ফেলি, এখন কি দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে ওকে, আসেন। সো নলেজ বেসটা বুঝার জন্য এখানে আমি একটা ডেফিনেশন লিখেছি, সেটা একটু বুঝেন আপনারা। সো নলেজ বেস জিনিসটা কি? A knowledge base is like a central library of information about particular topic. It stores details, facts, and answer to common questions, right? And is organized so it's quick and easy for anyone to find what they need. তারা ব্যাপারটা বুঝেন, নলেজ বেস হচ্ছে এক ধরনের কেন্দ্রীয় লাইব্রেরির মতো। আমাদের প্রত্যেকের ইনস্টিটিউশনের মধ্যে লাইব্রেরি থাকে না, যেখানে অনেকগুলো বই রাখা থাকে। সো আপনি এটাকে মনে করে ফেলেন একটা ইলেকট্রনিক লাইব্রেরি। ওখানের মধ্যে কি কি রাখা থাকে, সেখানে ডিটেলস রাখা থাকে, ফ্যাক্টস রাখা থাকে, কোয়েশ্চেন আনসার, এই জিনিসগুলো রাখা থাকে। কিভাবে রাখা থাকে? একটা অর্গানাইজড ওয়েতে রাখা থাকে, যাতে করে খুব ইজিলি কেউ জিনিসগুলো খুঁজতে পারে। ব্যাপারটা কি বুঝে গেছে? একটা জিনিস আমি আপনাকে বলি, মনে করেন আপনি এসইও নিয়ে একটা ব্লগ লিখলেন, জাস্ট এসইও নিয়ে একটা কথার কথা, আমিও এসইও নিয়ে লিখলাম, আর একটা ব্যক্তিও এসইও নিয়ে একটা ব্লগ লিখলো, ইনফরমেশন কন্টেন্ট লিখলো, ঠিক আছে। গুগল কি করে জানেন? এই যে সবগুলো যেহেতু একটা নলেজ ডোমেনের আন্ডারেই পড়তেছে, সে কি করে এই সবগুলোর জন্য আলাদা একটা নলেজ বেস রাখে। মানে ফর এক্সাম্পল, স্পোর্টস এর জন্য একটা আলাদা নলেজ বেস হবে, এসইও বা এডুকেশনের জন্য একটা আলাদা নলেজ বেস হবে, এন্টারটেইনমেন্টের জন্য একটা আলাদা নলেজ বেস হবে। কার কাছে? গুগলের কাছে। তো যখন কেউ কোনো কোয়েরি করে, গুগল ওই নলেজ বেস গুলোকে ইউজ করে ইনফরমেশন নিয়ে নিয়ে আপনার কাছে দেয়। কথা কি বুঝে গেছে? সো নলেজ বেস এক প্রকার হচ্ছে
জ্ঞান ভান্ডার যদি বাংলা ভাষায় আমি বলে থাকি, ঠিক আছে? তো এটা তো গেলে গুগলের কথা। এখন আমাদের যে কন্টেন্ট ব্রিফটা আমরা বানাবো ওইটার জন্য আমরা নিজেদের একটা কি করব, নলেজ বেস ক্রিয়েট করব, ঠিক আছে? তো আসেন আমরা আমাদের নলেজ বেসটা কিভাবে করে ক্রিয়েট করতে হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। তার আগে আমরা আমাদের কয়েকটা টপিক এখানে ছিল, দুইটা সাইট মনে হয় অলরেডি ছিল, এই দুইটা সাইট খুলে ফেলি। একটা হচ্ছে আমার এটা আর একটা হচ্ছে আমার এটা, ঠিক আছে? তো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এই দুইটা ছিল আমার কম্পিটিটর, ঠিক আছে? এখন এই কম্পিটিটর মধ্যে আমি একটা নলেজ বেস ক্রিয়েট করে দেখাবো, বাট আপনাদের এই নলেজ বেসটা 6টা 7টা যতগুলো সার্ভ আপনাদের জন্য আসবে প্রত্যেকের জন্য ক্রিয়েট করতে হবে। তো আসেন কিভাবে নলেজ বেসটা ক্রিয়েট করা যায় সেটা একটু বুঝি। নলেজ বেসটা ইউজুয়ালি আমরা একটা এলএলএম দিয়ে ক্রিয়েট করে থাকি। এলএলএম জিনিসটা কিভাবে করে ক্রিয়েট করতে হবে একটু আপনাকে বুঝাই আমি। ওকে, সো আমরা আবার এদিকে চলে যাই, আসেন। সো এলএলএম বলতে এখানে চ্যাট জিপিটি আপনি ইউজ করতে পারেন, আপনি অন্যান্য যে কোনো ক্লাউড এআই অথবা যে কোনো কিছু পারপ্লেক্সিটি আপনার যেটা বেটার মনে হয় সেটা আপনি ইউজ করতে পারেন। ইন ইউজুয়াল আমি চ্যাট জিপিটি ইউজ করে থাকি, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই চ্যাট জিপিটি পেড ভার্সনে চলে যাবেন, ফ্রি ভার্সনের মধ্যে নলেজ বেস সে এত ভালো করে বানায় দেয় না। সো এখন নলেজ বেস বানানোর আগে আপনাকে কি করতে হবে, আপনার প্রথমত একটা গুগল শিট আপনার গুগল ডক্স খুলে ফেলবেন। গুগল ডক্স এর পরে এখানে আপনার ফাইল নেমটাকে আমি এভাবে করে লিখে রাখি, নলেজ বেস, দেন ধরেন আমার যে টপিক সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ ফর এক্সাম্পল, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? সো এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমি নলেজ বেসটা ক্রিয়েট করবো, সাইট 1 দিয়ে দিব এভাবে করে, সাইট 1। সাইট 1 এর পরে আমি এখানে আমার লিঙ্কটা দিয়ে দিব, ফর এক্সাম্পল আমার এটা হচ্ছে কি সাইট 1, ঠিক আছে? তো আমি সহজ করে এই লিঙ্কটা দিয়ে দিব বুঝার জন্য। তো আমি এখানে ফার্স্টে এই লিঙ্কটা দিয়ে ফেলবো, রাইট? তারপর এবার আমি কি কিভাবে করব, আপনাকে যখন নলেজ বেসটা আপনি ক্রিয়েট করতে যাবেন শুরু থেকে শুরু করে আপনি সব পর্যন্ত আপনি কপি করে ফেলবেন। তারপর কেমনে কি করতে হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনাকে কিভাবে নলেজ বেসটা ক্রিয়েট করবেন। ফার্স্টে জাস্ট কন্টেন্ট পর্যন্ত আপনি কপি করে ফেলবেন। কপি হওয়ার পরে অল ইউ নিড টু ডু ইজ, হ্যাঁ আরো দুইজন চলে আসছে, আমি বলি টাইম মতো আসতে বাট একবারও কেউ টাইমে আসে না। আচ্ছা যাই হোক, আসেন এবার একটা প্রম্পট দেখাচ্ছি। প্রম্পট এটা দেখেন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে এরকম যে প্রম্পট যেটা ভাইয়ারা দেখায় বা যারা দেখায় ওটা ইউজ করবো, আসলে এরকম কোনো কিছু নেই। আপনি এর চেয়েও বেটার প্রম্পট বের করতে পারেন। মানে ব্যাপারটা হচ্ছে আমার কি দরকার সেটা আগে আমাকে বুঝতে হবে। ওকে, সো আমার প্রম্পটটা একটু বুঝার চেষ্টা করেন। প্রোভাইড মি অল দা কনটেক্সট and attributes from the text below, right? এরপরে আপনি আপনার পুরো কপিটা কি করে ফেলেন, কপি পেস্ট এখানে করে ফেলে জাস্ট আপনি জিনিসটা কি করে ফেলেন, শেষ করেন। এবার দেখেন ব্যাপারটা বুঝার চেষ্টা করেন। ছোট্ট একটা প্রম্পট দিলাম, ঠিক আছে? ছোট্ট একটা প্রম্পটের মধ্যে কি বললাম, আমাকে এই পুরো টেক্সটের মধ্যে কনটেক্সট আর অ্যাট্রিবিউট গুলো কি করে দাও, প্রোভাইড করে দাও। কেন প্রোভাইড করে দাও, প্রথম আমি যদি এটাকে রান করি সে আমাকে আগে কি দেয় সেটা একটু বুঝার চেষ্টা করেন। সে 2-1 মিনিট সময় নিবে, বাট কনটেক্সট কি জিনিস আর অ্যাট্রিবিউট কি জিনিস ওই জিনিসগুলো আমি এখানে বুঝাইতে আসবো না। ভেরি বেসিক থিং একটু আলী ইরশাদ ভাই, অ্যাকচুয়ালি দিস সেশনস আর অনলি ফর Bangla language. We are doing it for our community and we are not doing anything at English at this moment. So extremely sorry for you, brother. But yeah, I will try to add subtitles in this video so you can watch it from YouTube, inshallah. Okay. আসেন জিনিসটা হচ্ছে এখানে আমাকে সে কি দিছে, আমার ইনপুট দেওয়ার পর আমার আউটপুট জিনিসটা কি আসছে দেখেন। সে আমাদের আউটপুটের মধ্যে কি কি দিছে, okay, so promotion and explanation of WordStream's free keyword tool, right? Tool name, কি কি keyword tool ইউজ করা হয়েছে, কি সেলিং পয়েন্ট ইউজ করা হয়েছে, অ্যাট্রিবিউটস প্রত্যেকটা জিনিস এখানে দেখেন দেওয়া আছে। আপনার কি করতে হবে দেখেন, ব্যাপারটা বুঝে ফেলেন। এই জিনিসটাকে আপনি কপি করবেন, সামারিটা নিবেন না, জাস্ট যে জিনিসটা নিবেন নিয়ে আপনি আপনার শীটের মধ্যে কি করে ফেলবেন, এখানে ছেড়ে দিবেন। দ্যাটস ইট, আপনার এখানে ছাড়া হয়ে গেছে। এবার ব্যাপারটা বুঝার চেষ্টা করেন। নলেজ বেস জিনিসটাকে আমি কি বললাম, এটা হচ্ছে আমাদের রিসার্চের একটা অংশ। এটা আমাদের কি রিসার্চের একটা অংশ।
এখন ব্যাপারটা হচ্ছে আপনি যখন এরকম করে প্রত্যেকটা কম্পিটিটরের জন্য এরকম একটা নলেজ বেস ক্রিয়েট করবেন, আমি তো এটার জন্য একটার জন্য ক্রিয়েট করলাম, তাই না? একটা দিয়ে করলে কখনো সেটাকে নলেজ বেস বলে না। যখন আপনি 6-7টাকে মিলাই একটা করবেন, সেটাকে বলবে এখন নলেজ বেস। এখন আপনাদের মধ্যে প্রশ্নটা আসতেই পারে যে ভাইয়া এটা কেন ইউজ করলেন, বা এই প্রম্পটটা যে দিলেন এটার ফলে লাভটা কি হলো। লাভটা আমি আপনাকে এখনই বলতেছি। ফর এক্সাম্পল, এখানে দেখেন আপনি যখন ধীরে সুস্থে জিনিসগুলো পড়বেন, আপনার এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে, মানে এই টপিকের মধ্যে কি কি জিনিস থাকতে পারে। ফর এক্সাম্পল, যদি কথা হচ্ছে ওয়ার্ড স্ট্রিমের ফ্রি কিওয়ার্ড টুল নিয়ে, সেটা কি সেলিং পয়েন্টস, মনে করেন আপনি এই টপিক নিয়ে যখন লিখবেন, আপনাকে অবশ্যই কি সেলিং পয়েন্টস গুলো নিয়ে কি করতে হবে, লিখতে হবে। আমি একটু নিচের দিকে যাই, এবার তার অ্যাট্রিবিউটস এর মধ্যে কিভাবে কিভাবে করে কাজ করে, ফাইন নিউ কিওয়ার্ডস এর জন্য এটি ইউজ করতে পারেন, রিসার্চ এন্ড প্রায়োরিটাইজের জন্য আপনি ইউজ করতে পারেন। তারপর বাকি সব কিছু যদি ভালো মতো এখানে একটু চোখ বোলান, শর্টকাটের মধ্যে আপনার একটা কি দেওয়া আছে, এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এই নলেজ বেসটা ক্রিয়েট করার রিজনটা হচ্ছে, ইন জেনারেল একটা পার্সনের কাছে এত বেশি ধৈর্যটা থাকে না যে সার্পের প্রত্যেকটা আর্টিকেল সে ধৈর্য সহকারে কি করবে, পড়বে। সো এই ছোট একটা প্রম্পট দেওয়ার ফলে হইলো কি, প্রত্যেকটা সার্পের মানে খুবই কম লাইনের মধ্যে মেন মেন পয়েন্ট যেগুলা, সেগুলো আমার কাছে চলে আসে। এবার এই মেন মেন পয়েন্ট গুলো থেকে আমি টপিকস গুলো কি করতে পারি, অ্যাড করতে পারি। বাট এখান থেকে ডাইরেক্টলি আপনি কখনো অ্যাড করবেন না। আপনি অ্যাড করবেন কিভাবে জানেন? প্রথমত আপনি এখানে চলে যাবেন, এবার তাকে আরেকটা প্রম্পট দিবেন। এক নম্বর হচ্ছে নলেজ বেসের মধ্যে আমরা কি করলাম, ইনফরমেশন গ্যাদার করলাম রিসার্চ পারপাসের জন্য, ঠিক আছে? এবার আমরা যে জিনিসটা করব আমাদের বুঝার জন্য, আমরা বলবো ক্রিয়েট questions for each of the attributes. Attributes. Simple. Create questions for each of the attributes. সেটা আমাকে অনেকগুলো অ্যাট্রিবিউটস এর কি দিল, লিস্টিং দিল, ঠিক আছে? এবার আমি ওই অ্যাট্রিবিউট গুলা থেকে বললাম তাকে কি করতে, আমাকে তুমি কোয়েশ্চেন গুলা বানিয়ে দাও। দেখেন আমি আরেকবার জিনিসটা রিপিট করতেছি, কারণ হয়তো অনেকে অ্যাট্রিবিউট জিনিসটা বুঝতেছেন না। আচ্ছা, এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালু 1 মিনিটের মধ্যে শিখবো আমরা। কথার কথা হচ্ছে, আমি যদি একটা কথা বলি, কার হচ্ছে একটা এন্টিটি, ঠিক আছে? কার হচ্ছে কি একটা এন্টিটি, ওটার একটা গুণ হলো যে কালার। কালার কি, কারের মধ্যে একটা গুণ বা তার একটা অংশ আমরা বলতে পারি, ঠিক আছে? সো কালারটা হইলো তার কি একটা অ্যাট্রিবিউট, কথা কি বুঝে গেছে? প্রাইস হচ্ছে কারের আরেকটা অ্যাট্রিবিউট, কালার হচ্ছে কারের আরেকটা অ্যাট্রিবিউট। এখন কালার তো অনেক কালারের হইতে পারে, তাই না? লাল, নীল, সাদা, হলুদ, এগুলোকে বলি আমরা ভ্যালিউ। এই জিনিসগুলো গুগল পেটেন্ট হিসাবে আমরা পড়ছি। সো কার যদি একটা এন্টিটি হয়, অ্যাট্রিবিউট হবে কালার, ভ্যালিউ হবে কি রেড, ব্লু, গ্রিন এটসেট্রা। কার যদি একটা এন্টিটি হয়, অ্যাট্রিবিউট হবে হচ্ছে প্রাইস, আর $10,000, $20,000, 20,000 বিডিটি, এগুলো হবে যে তার ভ্যালিউ। এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালিউ, এই তিনটা ট্রিপলস যদি আপনি ভালো মতো বুঝে যান, তাহলে সিমেন্টিক কন্টেন্ট ফর্ম করতে আপনার খুব সুবিধা হবে। এবার আমি এখানে দেখেন, এখানে অনেকগুলা কোয়েশ্চেন দিয়ে দিছে, বাট আপনার কোয়েশ্চেন গুলো লাগবে জাস্ট কোয়েশ্চেন, আপনার এগুলা এত ভুগিঝুগি লাগবে না, সিটিএটিটি এগুলা লাগবে না। তাহলে আপনি তাকে আরেকটা প্রোভাইড মি দা কোয়েশ্চেন্স অনলি, কথা কি বুঝতে পারছেন? এবার আমরা আমাদের এই ট্যাবের মধ্যে চলে যাব, মানে আমাদের যেটার মধ্যে আমরা কাজ করতেছিলাম, এই ট্যাবের মধ্যে আমরা আরেকটা ট্যাব খুলবো, সেটা হচ্ছে আমরা বলবো যে ক্যাটাগরি কোয়েশ্চেন্স। কথা কি বুঝে গেছে? কেন ক্যাটাগরি কোয়েশ্চেন্স বললাম একটু বুঝার চেষ্টা করেন। সে এবার আমাকে কিন্তু জাস্ট কোয়েশ্চেন্স গুলো দিল, হ্যাঁ, দেখেন এখানে সবগুলো কোয়েশ্চেন্স সে আমাকে কি করে ফেলছে, দিয়ে ফেলছে। দেখেন কোয়েশ্চেন্স গুলো কি কি হইতে পারে সেটা বুঝার চেষ্টা করেন। প্রথমে দিছে হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ কিওয়ার্ড রিসার্চ প্রোডাক্ট ডিসকাসড ইন দ্য টেক্সট, ঠিক আছে? হোয়াট আর দ্য মেইন রিজনস অর ওয়েজ অফ ইউজিং দিস টুল ইন ডিজিটাল মার্কেটিং, হোয়াট আর দ্য কি বেনিফিটস ইউজিং দ্য ফ্রি কিওয়ার্ড টুলস। দেখেন এবার ব্যাপারটা বুঝার চেষ্টা করেন। এখান থেকে আমরা কিন্তু রিসার্চ করতেছি, রিসার্চের মধ্যে আমার টেক্সটের মধ্যে কি কি কন্টেন্ট অ্যাড হবে সেটা বুঝার চেষ্টা করতেছি। দেখেন আপনার কন্টেন্টে অবশ্যই তার অফিসিয়াল নামটা কি করতে হবে, দিতে হবে। কোন কোন কারণে মানুষ সেটা কিনবে সেটা দিতে হবে। বেনিফিট সম্পর্কে আপনার কি করতে হবে, একটা আইডিয়া দিতে হবে। তাহলে দেখেন জিনিসটা অনেকটা সহজ হয়ে গেল না? এখান থেকে যদি আমি ভালো মতো এই জিনিসগুলোকে কপি করি, আমি যদি এখানে পেস্ট করে ফেলি, এটা তো আমি জাস্ট একটা ওয়েবসাইটের জন্য করলাম, তাই না? বাট এবার আপনি এখানে যে ফরম্যাটে যাবেন, ক্লিয়ার ফরম্যাটিং, দেন আমি এই জিনিসের মধ্যে অনেকগুলো স্পেস চলে আসতেছে, আমি এখানে কি করব,
আমি ডাটা ক্লিন আপ, রিমুভ ডুপ্লিকেট, বুম, সবগুলো স্পেস চলে গেল। তাহলে দেখেন এখন আপনার কাছে কত ভালো ভালো কোয়েশ্চেন চলে আসছে। এগুলো কোনো কোয়েশ্চেন কিন্তু আপনি মানে ডাইরেক্টলি H1 H2 তে অ্যাড করবেন না, বাট এই কোয়েশ্চেন গুলার ফলে একটা জিনিস হবে কি, এই কোয়েশ্চেন গুলার ফলে আমরা কোন কোন টপিকস আমার কোয়েশ্চেনের মধ্যে মানে আমার কন্টেন্টের মধ্যে অ্যাড করব সেটা সম্পর্কে আপনার একটা ধারণা পেয়ে যাবেন। আমি যে কোনো জিনিসের মধ্যে যে কোনো জায়গায় যাব ওখানে আমার কিন্তু মেন কোয়েশ্চেন বা মেন কনটেক্সট এখানে পেয়ে যাবো। ফর এক্সাম্পল এসইও কিওয়ার্ড রিসার্চ, এই এসইও কিওয়ার্ড রিসার্চের জন্য why might the free keyword tool be helpful for finding long tail information contents for SEO? দেখেন কত সুন্দর একটা কোশ্চেন আপনি পাইছেন। এই কোশ্চেনের আনসার যদি আপনি কন্টেন্টের মধ্যে দেন, এটা অবশ্যই আপনার কম্পিটিটরদের চেয়ে ফার বেটার হবে। আমি আরেকবার রিভিউটা করতেছি, তারপর আমি কোশ্চেন আনসারে চলে যাব, কে বুঝছেন কে বুঝেন না, কোথায় বুঝেন নাই। ঠিক আছে, আমরা কি করলাম দেখেন, প্রথমত আমার কাছে 6, 7টা, 8টা, 9টা বা 10টা কম্পিটিটর থাকবে, মানে সার্পের মধ্যে যতগুলো আমার সাথে কম্পিটিটিভ করতেছে প্রত্যেকের একটা রেজাল্ট থাকবে। ওদের প্রত্যেককে নিয়ে আমি একটা নলেজ বেস বানাবো। মানে এটা তো আমি একটা সাইটের জন্য করছি, সেম টু সেম প্রম্পট দিয়ে আমি সাইট 2 দিব, সাইট 2 দেওয়ার পরে আমি আমার সেকেন্ড সাইটের জন্য এরকম করব। ঠিক আছে, তো প্রম্পট দেওয়ার পরে আমি কি বললাম, আমি চ্যাট জিপিটি কে বললাম এখান থেকে যতগুলো কনটেক্সট আছে বা অ্যাট্রিবিউট আছে একটা লিস্ট বানায় দাও, যাতে করে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি জানতে পারি। তারপর আমি ওই কনটেক্সট আর অ্যাট্রিবিউট কে ইউজ করে আমি কোশ্চেন আনসার ফরম্যাটে নিয়ে গেলাম, যাতে করে আমি বুঝতে পারি কি আমাকে অ্যাড করতে হবে কি আমাকে অ্যাড করতে হবে না। এটা আমি জাস্ট একটার জন্য দেখাইছি, বাট আপনি যখন এটা 6-7 জনের জন্য করবেন, আপনার কাছে এখানে 100, 200, 500টা কোয়েশ্চেন থাকবে। তখন আপনার কন্টেন্টটা ব্যাপারটা দেখা যাচ্ছে কি কেউ একটা অ্যাঙ্গেল কভার করছে, কেউ আরেকটা অ্যাঙ্গেল কভার করছে, বাট আপনি যখন তাদের সবগুলার মেন পয়েন্ট নিয়ে যখন নিজে একটা কন্টেন্ট লিখবেন এভাবে ইম্পর্টেন্ট কনটেক্সট নিয়ে, অবশ্যই ইনশাল্লাহ আপনার কন্টেন্টটা ওই যে কম্পিটিটর যারা আছে ওদের চেয়ে ফার বেটার পারফর্ম করবে। এবার একটু ছোটখাটো আমরা একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে মানে ব্রেক বলতে কোয়েশ্চেন আনসার ফরম্যাট আর কি। এখানে আপনারা কি বুঝছেন কে বুঝেন না একটু কাইন্ডলি আমাকে বলবেন। ঠিক আছে, এবার প্রত্যেকে মাইক ওপেন করার সুযোগ পাবেন, কোনো সমস্যা নেই, টাইম লিমিট নিয়েও কোনো টেনশন নেই, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন এখান থেকে। ঠিক আছে, কে কোথায় বুঝেন নাই সেটা প্রথমে এখানে কোয়েশ্চেনটা টাইপ করেন, তারপর যেখানে যেখানে সমস্যা হচ্ছে যদি আমি বুঝতে না পারি তাহলে আপনি ভয়েস নোটস দিতে পারেন বা আপনি মাইকটা অন করতে পারেন। তো ভাইয়া বলেন তো দেখি এইটুক পর্যন্ত কে কে বুঝছেন কে কে বুঝেন নাই, আপনারা কি নলেজ বেসটা ক্রিয়েট করতে পারবেন? ভাইয়া আপনি যে বলছেন সার্পের জন্য 6-7টা নলেজ বেস একটাই হবে, 6-7টা মানে কম্পিটিটরকে নিয়ে আপনি যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন ওই পুরাটাকে বলে একটা নলেজ বেস। প্রত্যেকটা কম্পিটিটরের মানে প্রত্যেকটা কন্টেন্ট ব্রিফের জন্য একটা নলেজ বেস আপনাকে ক্রিয়েট করতে হবে। যেরকম ফর এক্সাম্পল আমি যদি দেখাই, এটা আমি কম্পিটিটর 1 এর জন্য করলাম না, এবার সেম টু সেম কথা হচ্ছে কম্পিটিটর 2 এর জন্য আমি কি করব, এরকম করে বের করবো। তো কম্পিটিটর 2 এর ডাটাগুলো কিরকম থাকবে, এখানে থাকবে। ঠিক আছে, আবার সেম টু সেম আমি এই ডাটার জন্য কোয়েশ্চেন আনসারটা কি করবো এরকম করে বের করব, সেম টু সেম কম্পিটিটর 3 এর জন্য করব। সো যতগুলো আপনার সার্চ এক্সিস্ট করে প্রত্যেকটা আমরা কি ওটা মিলাই তারপর কম্বিনেশনে যাব। মানে আমি কিন্তু কেমনে ডাটাগুলোকে আমার কন্টেক্সচুয়াল ভেক্টরে নিতে হবে ওটা কিন্তু এখনো দেখাই নাই, দেখাবো মানে কেমনে নলেজ বেস ক্রিয়েট করতে হবে সেই জিনিসটা আমি জাস্ট বললাম। ঠিক আছে, তারপর কে কে বুঝছে জি প্রম্পট গুলো একটু দিয়েন। অবশ্যই আমি প্রম্পট গুলো লিখে দেবো, কোনো কমপ্লেক্স জিনিস না ভাই, একদম সুপার ইজি। শিকদার ভাই বলছে ইনশাল্লাহ। পার্থ ভাই বলছেন 4 থেকে 7টা মিলিয়ে কিভাবে নলেজ বেস তৈরি করব। একটার জন্য যেভাবে করে আপনি ডাটা বের করছেন 4-5টা মিলে সেম টু সেম ভাবে ডাটা বের করবেন, আর প্রত্যেকটার জন্য কোয়েশ্চেন যেভাবে করে আমি ক্রিয়েট করছি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কোয়েশ্চেনটা কি করবেন, কোয়েশ্চেন গুলো ক্রিয়েট করবেন। কথা কি বুঝে গেছে পার্থ ভাই? কতটা কম্পিটিটরস সার্ভ করব আমি এটা বুঝাই দিই। ফর এক্সাম্পল আমি একটা জিনিস দেখাই আপনাকে, ভ্যালেন্টিন ডট অ্যাপ। আমার যদি টপিক হয় ধরেন কিওয়ার্ড রিসার্চ টাইপ, ঠিক আছে, এবার আমার লোকেশনটা হচ্ছে কোথায়, ইউনাইটেড স্টেটস, বাকিটুকু হচ্ছে যে আমি এখান থেকেও এটা কমপ্লিট করব, করে আমি দিলাম। এবার দেখেন আপনার সার্চ কোনটার জন্য করবেন কোনটার জন্য করবেন না। দেখেন কিওয়ার্ড টাইপ এটা আপনার একটা কম্পিটিটর না, এটার জন্য আপনার বের করতে হবে, টাইপ এটার জন্য বের করতে হবে, এটার জন্য বের করতে হবে, এটার জন্য বের করতে হবে, মানে একটা সার্পের মধ্যে দেখেন টোটাল কয়টা আছে, 9টা আছে, এই 9টার জন্য আপনি বের করবেন।
সিম্পল অ্যাজ দ্যাট। কথা কি বুঝে গেছে ভাইয়া? তারপরে কেউ যদি না বুঝেন বলেন, আমি আরেকবার ক্লিয়ার করব। জাস্ট মাথায় এতটুকু রাখেন যে আজকে আসছেন, টাইমটা যেটা দিচ্ছেন শিখে যাবেন, ইমপ্লিমেন্ট করবেন, রেজাল্ট আনবেন, দ্যাটস ইট। এবার আমাকে বলেন কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই। কনফিউশন কার কার আছে বলতে পারবেন, কোনো সমস্যা নাই, এখানে কেউ কাউকে জাজ করবে না। আপনারা জিনিসটাকে বুঝছেন? আচ্ছা, রিদওয়ান রিজু এটা ইয়া করছে। রিদওয়ান ভাই আপনি কি বুঝছেন জিনিসটা? মাইক মেবি অফ। সাইফুল ভাই কি অবস্থা আপনার, বোঝা যাচ্ছে জিনিসগুলা? হ্যাঁ ভাই, ক্লিয়ার ক্লিয়ার। ওকে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে তো কোয়েশ্চেন করা পসিবল না, বাট জিনিসটা হচ্ছে না বুঝে বসে থাকেন না, মানে বুঝাচ্ছে ক্লিয়ার করে যান। মানে আমি চাচ্ছি না যে জিনিসটা আজকে এখানে টাইমটা দিলাম বাসায় যেয়ে ঘুমাই গেলেন, বুঝে না টুঝিনে বলে ওই জিনিসটা করিয়ে না। আমরা কি নেক্সট পার্টের দিকে যাব, নাকি কেউ বুঝে না এরকমও আছে, নাকি ওর জন্য আরেকবার রিপিট করব? আপনি যদি না বুঝে থাকেন বলেন, আমি আরেকবার রিপিট করব, কোনো সমস্যা নেই, বাট বুঝে যান জিনিসটা। কে কে বুঝেন না একটু বলেন তো দেখি। আচ্ছা, মামুন ভাই বললেন আরেকবার রিপিট করুন, তো আরেকবার রিপিট করতেছি। সিম্পল, দেখেন আমার কাছে, আমি জিনিসটা বলতেছি কি, মনে করেন স্যার, আমি অ্যানালাইজ করব, ওই যে এরকম করে দেখলাম না যে 9টা আমার কাছে ইয়া ছিল না, স্যার পাচ্ছে না, তো আপনিও যখন করবেন আপনার কাছে এরকম করে 9টা কি থাকবে, ওয়েবসাইটের লিংক থাকবে, যেগুলো হচ্ছে আপনার কম্পিটিটর। সো প্রত্যেকটা কম্পিটিটরকে এরকম করে ধরবেন, ধরে তার যে কন্টেন্ট আছে কন্টেন্টটাকে কপি করবেন, কপি করে চ্যাট জিপিটি বা যে কোনো এলএলএম এর মধ্যে গিয়ে, আমি একটু আগে যেভাবে করে প্রম্পটটা দিলাম সেটা দেখাই দিচ্ছি। এই যে এভাবে করে প্রম্পটটা দিবেন, provide me all the context and attributes for the text below, এটা দিয়ে পেস্ট করে দিবেন। তারপর সে আপনাকে কি দিবে, এরকম একটা ডাটা দিবে। এই যে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সে আপনাকে মেন মেন পয়েন্টস দিয়ে সামারির এক পর্যন্ত একটা ডাটা দিবে। এই ডাটাটাকে আপনি কি করবেন, নলেজ বেস নামে আপনি একটা ডক ক্রিয়েট করবেন, ওখানে সাইট 1 দিয়ে, মানে 1 নাম্বার সাইটের যেটা ডাটা, ওই ডাটাটাকে এখানে রাখবেন। কথা কি বুঝে গেছে? এটা আমি বের করলাম কি একটা সাইটের জন্য। এবার জাস্ট ডাটাটা তো বের করলে হবে না, সে আমাকে কনটেক্সট দিল আর অ্যাট্রিবিউট দিল। জিনিসটা বোঝার জন্য আমি তাকে আরেকটা প্রম্পট দিব। আমি তাকে প্রম্পট কি দিব, আমি তাকে বলবো ক্রিয়েট কোয়েশ্চেন্স ফর ইচ অফ দ্য অ্যাট্রিবিউটস। এইবার সে আমাকে কোয়েশ্চেন বানায় বানায় দিয়ে দিবে, এরকম করে করে কোয়েশ্চেন কি করে দিবে, বানায় দিয়ে দিবে। এই কোয়েশ্চেন গুলাকে আমি কি করব, এখানে ক্যাটাগরি কোয়েশ্চেন বলে আমি এখানে কি করে ফেলবো, রেখে দিব। ক্যাটাগরি কোয়েশ্চেন কেন বলা হচ্ছে দেখেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের মাথার উপরে দেখেন ও কিন্তু কিছু ক্যাটাগরি ক্রিয়েট করে দিছে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে বলি পারপাসের জন্য এই একটা কোয়েশ্চেন সে দিছে, কি সেলিং পয়েন্টের জন্য সে এটা কোয়েশ্চেন দিছে। ব্যাপারটা বুঝিয়েন? তো কম্পিটিটর 1 এর জন্য পারপাসের একটা কোয়েশ্চেন এখানে পাইলাম, তাই না? কম্পিটিটর 2 এর জন্য তো পারপাসের জন্য আরেকটা কোয়েশ্চেন আমি পাবো, তাই না? কি সেলিং পয়েন্টের জন্য কম্পিটিটর 2 থেকেও তো একটা কোয়েশ্চেন পাবো, তাই না? তো এরকম করে করে 6 জনকে যখন আমি অ্যানালাইজ করব, তখন আপনি দেখবেন পারপাসের জন্য আপনাকে 5 থেকে 6টা কোয়েশ্চেন হয়ে গেছে, কি সেলিং পয়েন্টের জন্য আপনার 5 থেকে 6টা কোয়েশ্চেন হয়ে গেছে। তো পারপাস এখানে একটা ক্যাটাগরি, কি সেলিং পয়েন্ট এখানে একটা ক্যাটাগরি, বাকিগুলো প্রত্যেকটা, বেনিফিট যদি বলে বেনিফিট একটা ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আপনি অনেকগুলো কোয়েশ্চেন পাই যাবেন, যেটা দিয়ে আপনি কন্টেন্ট লিখতে পারবেন। এইটাই হচ্ছে এখানে যখন আমরা 6টা 7টা 8টা যে কয়টা সার্ভ আছে ওদের জন্য যখন ডাটা গুলো এখানে রাখবো, এই পুরো জিনিসটাকে বলা হয় একটা নলেজ বেস। কথাটা কি বোঝা যাচ্ছে? এবার বলেন কে বুঝছেন, কে বুঝেন নাই, নাকি আরেকবার রিপিট করতে হবে, একটু বলেন এবার। আমি ইন্ডিভিজুয়ালি একজনকে জিজ্ঞেস করি দেখি বুঝছে কিনা, আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করি। ওকে, আসিফ রহমান ভাই, ভাইয়া বলেন তো আপনি বুঝছেন কিনা কিভাবে নলেজ বেস ক্রিয়েট করতে হবে? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসিফ ভাই হচ্ছে আপনি কি বুঝছেন? ভাই আমি তো কিছুটা সামনের দিকে কিছু পয়েন্ট বলছি, কিন্তু লাস্টের দিকে এটা বলছি না। আমি যতটুকু বুঝছি একটু বলি। কম্পিটিটরদের কন্টেন্টটা চ্যাট জিপিটি তে দিতে হবে, ওটা একটা প্রম্পট আছে, ওখান থেকে হচ্ছে যে অ্যাট্রিবিউটটা ইয়া করে নিতে হবে। তারপর হচ্ছে ওটা ভেরি গুড। একটা শীটে নিতে হবে, শীটে নিয়ে ওটা কম্পিটিটর 1 এর মধ্যে ওটা ইয়া করতে হবে। এতটুকু বুঝছি ভাই। হুম। তারপরে করবেন কি, ওই যে ডাটা আছে
ওই ডাটাকে কোয়েশ্চেন ফরম্যাটে কি করবেন, কনভার্ট করে ফেলবেন। কোয়েশ্চেন ফরম্যাট বলতে কিরকম, এখানে আমি যদি চ্যাট জিপিটির মধ্যে আরেকবার যাই, কোথায়, এই যে আমার কাছে সে তো ডাটা দিল এরকম করে, এবার আমি তাকে কি বললাম দেখেন, জাস্ট ছোট্ট একটা প্রম্পট দিলাম। প্রম্পটটা কি ছিল, ক্রিয়েট কোয়েশ্চেন্স ফর ইচ অফ দ্য অ্যাট্রিবিউটস। প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য তুমি আমাকে কি করে দাও, কোয়েশ্চেন ক্রিয়েট করে দাও। তারপর সে আমাকে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য এখানে সুন্দর করে 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 সে আমাকে কি করে দিল, কোয়েশ্চেনটা ক্রিয়েট করে দিল। এই কোয়েশ্চেন গুলাই আমি আমার কন্টেন্ট ব্রিফের একটা ট্যাব ওপেন করব, ট্যাবের নামটা রাখবো, কি নাম রাখবো, ক্যাটাগরি কোয়েশ্চেন্স। কারণ এরা প্রত্যেকে হচ্ছে এক একটা ক্যাটাগরি, দেখতে গেলে বেনিফিট একটা ক্যাটাগরি, এই যে এখানে দেখেন নাম বিভিন্ন ধরনের আছে, ওই যে সার্চ ইঞ্জিন ল্যান্ড ওটার জন্য আলাদা ক্যাটাগরি হবে, কজ এই জন্য আমরা ওটার নাম কি দিলাম, ক্যাটাগরি কোয়েশ্চেন্স। সো এরকম করে ক্যাটাগরি কোয়েশ্চেনটা আমি যদি এদিকে চলে যাই, এই দেখেন আমার এখানে এগুলো একরকম S3 এর মধ্যে পড়বে, মানে S2 S3 এর মধ্যে পড়বে না না, ওগুলো আমি এখন কিচ্ছু বলতেছি না, কাকে H2 তে ফালাইতে হবে, কাকে S3 তে ফালাইতে হবে, কাকে কন্টেন্টে ফালাইতে হবে, ওগুলো দেখাবো আমি। আমি জাস্ট এই মোমেন্টে বলতেছি কেমনে করে ক্যাটাগরি কোয়েশ্চেন্স ক্রিয়েট করতে হয়, কেমনে করে নলেজ বেস ক্রিয়েট করতে হয়। এইটুকু জিনিসটা কি বুঝছেন আপনারা, বলেন তো দেখি এবার। আসিফ ভাই আপনি কি বুঝছেন? জি জি। ওকে, তারপর লাস্ট একজনকে জিজ্ঞেস করি। ওকে, অনিবিশ্বের পারফেক্টলি ওকে। আদিবুর রহমান ভাই বলেন তো দেখি, আপনি বুঝছেন কি বুঝেন নাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। ওকে, নাইস নাইস। অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, লাইক আমি চাচ্ছি যাতে সবাই এখানে বুঝে যান, ঠিক আছে? পার্থ ভাই আপনি কি বুঝছেন জিনিসটা? জি ভাই, একবার ক্লিয়ার। ওকে, আর লাস্ট একজনকে জিজ্ঞেস করবো, তারপর আমরা নেক্সট স্টেপের মধ্যে চলে যাব। ওকে, ফেরদৌস বুলবুল ফয়সাল ভাই, ভাইয়া বুঝছেন জিনিসটা? জি ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ। আসেন তো, এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা আমি জানি জিনিসগুলো কমপ্লিকেটেড লাগতেছে, কজ এগুলো জিনিস নিয়ে কেউ কখনো মুখ খুলে নাই, সো একটু টাফ লাগবে, বাট বিশ্বাস করেন 2-3 বার জিনিসগুলো যখন দেখবেন আর যখন আপনি নিজে করবেন, একদম পানি ভাত, কোনো সমস্যা নেই। আচ্ছা আসেন তো, আমি একটু আগে যে জিনিসগুলো বললাম, এই যে এখানে যে জিনিসটা হচ্ছে আমাদের নলেজ বেস ক্রিয়েট করা, আসলে নলেজ বেস ক্রিয়েট করার সাথে সাথে আমাদের রিসার্চ ফেজটা শেষ। এবার রিসার্চ ফেজের মধ্যে আমাদের কি কি আসলো দেখেন, এই যে হেডিং, হেডিং হচ্ছে আমাদের রিসার্চ ফেজের একটা অংশ। কোয়েরি সিম্যান্টিক্স হচ্ছে আমাদের রিসার্চ ফেজের একটা অংশ। আর ক্যাটাগরি কোয়েশ্চেন যে বললাম না, ক্যাটাগরি কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের রিসার্চ ফেজের একটা অংশ। রিসার্চের জন্য আপনার এই 3টা জিনিস অবশ্যই করতে হবে, হেডিংস গুলো বের করতে হবে, কোয়েরি সিম্যান্টিক্স গুলো বের করতে হবে, ক্যাটাগরি কোয়েশ্চেনস গুলো বের করতে হবে। এবার ভাই এই পার্টটুকু নেক্সট 10 মিনিট আমি যা বলতে যাচ্ছি, কাইন্ডলি সবাই প্রত্যেকটা জিনিস বাদ দিয়ে দেন, এই জিনিসের উপর ফোকাস করেন। তো ফোকাস করার রিজনটা হচ্ছে এখন আমরা কিভাবে কন্টেক্সচুয়াল ভেক্টর বানাইতে হবে, কিভাবে আর্টিকেল মেথোডোলজি ভাইয়া ক্রিয়েট করতে হবে সেটা একটু দেখাই দিব। আসেন, খুব ইম্পর্টেন্ট, খুব মজার একটা জিনিস, একটু বুঝার চেষ্টা করেন। প্রথমে যেটা আসে আমার হেডিং এর দিকে, এখানে আমার কাছে 2টা হেডিং আছে, 2টা কম্পিটিটরের, বাট আপনার কাছে তো আরো অন্যদেরও হেডিং থাকবে, তাই না? এবার বুঝার একটা চেষ্টা করেন, মনে করেন আমার জিনিসটা হচ্ছে কি, আমি লিখতে যাচ্ছি কি নিয়ে, ফ্রি কিওয়ার্ড টুল নিয়ে। দেখছেন দুইজনই লিখছে কি নিয়ে, ফ্রি কিওয়ার্ড টুল নিয়ে। এখন হেডিং থেকে আমি যে জিনিসগুলো নিব সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল ভেক্টর। ব্যাপারটা বুঝার চেষ্টা করেন, কন্টেক্সচুয়াল ভেক্টরের মধ্যে কি পড়ে, আমাদের এরকম কোশ্চেন্স গুলো আসে, যেরকম হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, কথাটা বুঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এই কোশ্চেন্স গুলো হচ্ছে আমার কি কন্টেক্সচুয়াল ভেক্টরের মধ্যে পড়ে। কন্টেক্সচুয়াল হায়ারার্কির মধ্যে কি রকম পড়ে, ধরেন H1 হবে নাকি H2 হবে নাকি H3 হবে, ব্যাপারটাকে বুঝতে পারছেন? আর্টিকেল মেথোডোলজির মধ্যে কি পড়ে, এখানে আপনি বলবেন এই যে এটা একটা H1, এটা একটা হেডিং, তাই না? এখানে আপনার রাইটার কি লিখবে সেটা সম্পর্কে আপনি তাকে কি করবেন, একটা আইডিয়া দিবেন। কথা কি ক্লিয়ার? তো পার্ট বাই পার্ট, প্রথমে আমরা কন্টেক্সচুয়াল ভেক্টরটা ফাইনালাইজ করব, তারপর হায়ারার্কি সেট করব, তারপর আমরা আর্টিকেল মেথোডোলজিতে যাব। কথা কি বুঝে গেছে? আসেন তো আমরা একটা একটার দিকে যাই। প্রথমত হেডিং এর দিকে চলে যাই। হেডিং এর মধ্যে মজার একটা জিনিস হচ্ছে, আপনি হেডিং গুলো বুঝার চেষ্টা করেন, দেখেন ফ্রি কিওয়ার্ড টুল H1 দিয়ে রাখছে, ঠিক আছে? আরেকজনও H1 দিয়ে রাখছে কি, ফ্রি কিওয়ার্ড টুল। কথা কি বুঝে গেছে? এবার আপনার কম্পিটিটরদেরকে অ্যানালাইজ করে আপনার H1 কি হবে সেটা আপনি বের করবেন, ঠিক আছে? আর একটা জিনিস আমি সবসময় সাজেস্ট করব, H1টা সবার শেষে আপনি লিখবেন।
কেন সবার শেষে এটা বলতেছি, এটা যখন আমরা ক্রিয়েট করবো সেরকম বুঝবেন। মানে আপনার H2 H3 সবগুলো আপনি প্রথমে ক্রিয়েট করে ফেলবেন, তারপর গিয়ে আপনি H1টা কি করবেন, ফাইনালাইজ করবেন। কথা কি বুঝে গেছে? তো আসেন এবার আমরা H2 H3 এগুলো একটু ফাইনালাইজ করি। ফর এক্সাম্পল হেডিং এর মধ্যে একটা জিনিস আমি দেখলাম কি, হোয়াট ইজ কিওয়ার্ড, এটা একটা কি H2। কথাটা কি বুঝে গেছে? তা আমি এই জিনিসটাকে সুন্দর করে এখান থেকে কি করব, এখানে হোয়াট ইজ কিওয়ার্ড এই জিনিসটাকে কি করে ফেলবো, নিয়ে ফেলবো, আর সেটা মান কি আসবে, H2। কথা ক্লিয়ার? সেকেন্ড নাম্বার হচ্ছে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ইন 2025। হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ইন 2025। ব্যাপারটা দেখেন, আপনার এটাও কি আসতেছে, একটা H2 আসতেছে। আপনি সুন্দর করে এটাকে নিয়ে ফেলবেন কোথায়, এখানে নিয়ে ফেলবেন। আমি কিন্তু এগুলো ইউজ করব, বাট একদম সেম টু সেম ভাবে কিন্তু ইউজ করব না। কথা কি বুঝে যাচ্ছে? আমি আপাতত অ্যাঙ্গেলস গুলো নিচ্ছি, মানে আমার এই কম্পিটিটর যে আছে তার থেকে আমার H2 কি নিতে পারি, H3 কি নিতে পারি, সেগুলো আমি একটা একটা করে নিয়ে ফেলবো। কথা কি বুঝে গেছে? এবার আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু জিনিসগুলো, যেহেতু আমরা প্রত্যেকেই মানে এসইও, আমি এই টপিকটা এই জন্য নিয়েছিলাম কারণ এই প্রত্যেকটা জিনিস আমরা বুঝি। তো এখন জিনিসটা বুঝার জন্য একটু বুঝেন, এখানে দেখেন স্টার্ট ইওর কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? অথবা এখানে আরো অনেকগুলো কথা বললো যে এখানে এই জিনিসগুলো কি, সেমরাশ, Ahrefs, মজ, এগুলো কিওয়ার্ড রিসার্চ টুল না? তো এগুলো প্রত্যেকটা আসতেছে কিসের মধ্যে, H3 এর মধ্যে। তার মানে আমার এখানে একটা হেডিং কি হবে, একটা হেডিং হবে এরকম, কিওয়ার্ড রিসার্চ কি টুল, ঠিক আছে? সেটা হেডিং লেভেল কি হবে, H2 হবে, তাই না? আর এখানে টুল 1, তারপর টুল 2, এরকম করে একটা লিস্টিক্যাল আসবে। আসবে নাকি আসবে না? এরকম করে একটা লিস্টিক্যাল আসবে। সেটা কি হচ্ছে, কোত্থেকে আসবে, এই যে কম্পিটিটর যাদেরকে আমরা দেখছি তাদের থেকে আমরা এই লিস্টিক্যালটা পেয়ে যাব। আপনারা অনেকে বলতে পারেন ভাই এটা তো সিম্পলি কম্পিটিটর থেকে কপি আর পেস্ট করতেছেন, এখানে নতুনত্ব কি আছে? এখন জাজ করিয়ে না, প্রথমে শেষটা করি, তারপর বুঝবেন কি করতেছি না করতেছি। প্রথম কথা হচ্ছে আমরা এখন কম্পিটিটরের হেডিং দেখে আমার H2 কি আসতে পারে, আমার H3 কি আসতে পারে, সেটাকে কি করব, ফাইনালাইজ করব। কথা কি বুঝে গেছে? হেডিং দেখে আমরা H2ও নিব, হেডিং দেখে আমরা H2ও নিয়ে ফেলবো। প্রত্যেকটা কম্পিটিটর দেখে আপনার কাছে একটা হিউজ একটা লিস্ট কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। H2 এর জন্য দেখবেন আপনার কাছে 40টা H2 চলে আসছে, H3 এর জন্য দেখবেন যে আরো বেশি আসবে আপনার কাছে, ঠিক আছে? তো হেডিং থেকে আমরা রিসার্চ যে করছি ওখান থেকে H2 H3 কালেক্ট করব। পার্ট নাম্বার 1 শেষ। পার্ট নাম্বার 2 এর মধ্যে চলে আসে কোয়েরি সিম্যান্টিক্স, যে কথাটা বলতেছিলাম আমি। কোয়েরি সিম্যান্টিক্স এর মধ্যে কি আছে, এখান থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করব। ফর এক্সাম্পল এখান থেকে আমরা দেখার চেষ্টা করব, এই দেখেন ফ্রি কিওয়ার্ড টুল, এটা নিয়ে কি কোনো কিছু আপনি লিখতে পারবেন? অথবা আরেকটু নিচের দিকে চলে আসে, দেখেন হোয়াট ইজ এসইও, এই কোশ্চেনটা কেউ কি কভার করছিল? আমি যদি একটু সার্চ করি, দেখেন হোয়াট ইজ এসইও, একটা সিঙ্গেল পার্সনও, মানে দুজনেরই তো নিছি, আর এই দুজনেরই কিন্তু কোয়েরি সিম্যান্টিক্স এখানে আছে, কেউ কিন্তু এইটাকে কভার করে নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে কিওয়ার্ড রিসার্চ কি জিনিস, সেটা বুঝার আগে আপনার যে রিডার তাকে আপনাকে বুঝাইতে হবে এসইও কি জিনিস। তো দেখেন এখানে কোয়েরি সিম্যান্টিক্স থেকে আপনি খুব ভালো ভালো কনটেক্সট, খুব ভালো ভালো কোয়েশ্চেন আপনি কি করে ফেলবেন, পেয়ে যাবেন। যেরকম এই জিনিসটাকে নিয়েও আমি কি করতে পারি, এখানে আমি যদি এখানে ফ্রেমওয়ার্কে আসি, হোয়াট ইজ কিওয়ার্ড এর আগে আমি আরেকটা যদি এখানে হেডিং লিখতে পারবো, সেটা হচ্ছে কি হোয়াট ইজ এসইও। প্রথমে এসইও এর কথা বলবেন, তারপরেই তো কিওয়ার্ড এর কথা বলবেন, তাই না? যারা লেক্সিক্যাল রিলেশনের ক্লাস মানে ক্লাসটা একবার হলেও দেখছেন তারা জানেন যে কিভাবে একটার পর একটা আমরা জিনিসগুলোকে আনি। তো কিওয়ার্ড রিসার্চ বলার আগে বা তাকে আপনাকে বলতে হবে কিওয়ার্ড জিনিসটা কি, আর কিওয়ার্ডটা কার সাথে রিলেটেড, এসইও এর সাথে রিলেটেড। তো আমরা এখন এই যে হেডিং গুলো আছে অথবা কোয়েরি সিম্যান্টিক্স আছে, এই দুইটা থেকে কি জিনিসটা ফিগার আউট করব, কোন কোন টপিকস মানে নেওয়া যায়। ফর এক্সাম্পল এসইও কিওয়ার্ড রিসার্চ টুল, এটা থেকে কিন্তু আমি একটা কোয়েশ্চেন জেনারেট করতে পারি ফর হিয়ার। ফর এক্সাম্পল একটু আগে আমি যদি এখানে চলে যাই, দেখেন এখানে এসইও রিসার্চ টুল লেখা ছিল না? এবার আমি এটাকে যদি এটার সাথে রিপ্লেস করি, এবার আমি যদি এখানে একটা কোয়েশ্চেন ক্রিয়েট করতে চাই, হোয়াট আর দ্য মোস্ট পপুলার এসইও কিওয়ার্ড রিসার্চ টুল, বলেন তো হয়েছে কি হয় নাই? হয়েছে ভাই। এবার আপনি আপনার টুলের লিস্টটা দিয়ে ফেলেন, সুন্দর করে টুলের লিস্টটা দিয়ে ফেলেন। মানে বুঝানোর যে পারপাসটা সেটা হচ্ছে এই যে হেডিং আর কোয়েরি সিম্যান্টিক্স এই দুইটাকে অ্যানালাইজ করে আপনি আপনার H2 H3 এই জিনিসগুলো এখানে নিয়ে আসবেন।
কি কি নিব না ওটা আপনি একবার হেডিং পড়লেই বুঝবেন। ফর এক্সাম্পল আমি এখানে যদি নিয়ে আসি এই জিনিসগুলো যদি একবার করে পড়ি, আপনি বুঝবেন যে প্রত্যেকটা জিনিস এখানে নেওয়া যায়, বাট জিনিসগুলোকে একটু চেঞ্জ করতে হবে। কেমনে চেঞ্জ করতে হবে? আমি একটা জিনিস বলি, ওয়াই কিওয়ার্ড এসইও ভলিউম ম্যাটার্স ইন এসইও। এটা তো বুঝাইছে, এটা তো অলরেডি আপনার কম্পিটিটর কভার করে ফেলছে H2 তে, ঠিক আছে? এবার সেম টু সেম কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। কনটেক্সটটাকে সেম রেখে আপনাকে ওয়ার্ডস গুলোকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। কেমনে চেঞ্জ করবেন? বাংলায় বোঝার চেষ্টা করেন। এসইও সার্চ ভলিউম মানে কিওয়ার্ড সার্চ ভলিউম এসইওর জন্য কেন গুরুত্বপূর্ণ? এই জিনিসটাই কি আর ঘুরায় লেখা যায় না? অবশ্যই যায়। যদি আপনার ইংলিশের যদি আপনার দক্ষতা ভালো থাকে আপনি অবশ্যই জিনিসটাই চেঞ্জ করে লিখতে পারবেন, আপনার কোনো এলএলএমও লাগবে না। ওয়াই কিওয়ার্ড সার্চ ভলিউম ম্যাটার্স ইন এসইও, তাহলে এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে লিখি, ওয়াই কিওয়ার্ড ওকে সার্চ ভলিউম ইজ ইম্পর্টেন্ট ইন এসইও। দেখেন ম্যাটার্স এন্ড ইম্পর্টেন্ট, আমরা লেক্সিক্যাল রিলেশনে যখন পড়ছিলাম ওখানে একটা টার্ম ছিল সিনোনিম। সিনোনিম কাদেরকে বলে? সমর্থক মানে সমর্থক শব্দ যেগুলা মানে ওয়ার্ড দুইটা বাট মিনিং হচ্ছে সেম। সো আপনি যদি সিনোনিমস গুলো ইউজ করে ফেলেন তাহলে আপনি সেম টু সেম আপনার কম্পিটিটরকে ইউজ করেন নাই, বাট সেম টু সেম কনটেক্সট আপনার এখানে নিয়ে আসছেন। কথাটা কি বুঝে গেছে? একটু আগে আমরা যে জিনিসগুলো নিলাম এখানে হোয়াট ইজ কিওয়ার্ড or what is keyword research, এই জিনিসগুলো তো একদম জেনারিক, এখানে চেঞ্জ করার কোনো স্কোপ নাই। বাট যখন আপনি একটু ব্রডার কনটেক্সটে যাবেন তখন আপনি জিনিসগুলোকে একটু করে চেঞ্জ করতে হবে। আপনি সেম টু সেম যদি হেডিং ইউজ করা শুরু করে দেন তাহলে আপনার কন্টেন্ট কখনো র্যাঙ্ক করবে না। আপনি কম্পিটিটর থেকে আইডিয়া নেবেন বাট সেম টু সেম যদি কপি পেস্ট করে দেন গুগল কখনোই আপনাকে র্যাঙ্কিং দিবে না। কথাটা কি বুঝে গেছে? সো আমরা এতক্ষণে করলাম কি, হেডিংস দেখে দেখে আমরা H2 H3 ফাইনালাইজ করব। আমরা জিনিসগুলোকে কনটেক্সটকে সেম রাখে চেঞ্জ আপ করব। তারপর এখানে কোয়েরি সিমেন্টিক্স থেকেও সেম টু সেম আমরা H2 H3 এগুলোকে কি করব? ফাইনালাইজ করব। আর এই জিনিসগুলো এতটুকু, তারপরে আমরা নেক্সট পার্টের মধ্যে যাব। বাট এইটুকু কি বুঝছেন কিনা, মানে হেডিংস আর কোয়েরি সিমেন্টিক্স যে আমরা রিসার্চ ফেজটা করলাম এটাকে কেমনে ইউজ করব, এই জিনিসটা কি আপনারা বুঝছেন নাকি বুঝেন না? একটু কাইন্ডলি আমাকে বলবেন। দেখি বলেন তো, দেখি এখানে কে কে বুঝছে কে কে বুঝে নাই। বুঝলেও আপনি টাইপ করেন, না বুঝলেও টাইপ করেন, কোনো সমস্যা নাই। রিজু ভাই বলছে ভাই এখানে আমার একটা রিলেটেড কোশ্চেন ছিল, আমি কি করব? 100% করেন ভাই। আমরা এখানে যা কোশ্চেন করেন, বাট পড়ালেখা রিলেটেড, বাইরে কোনো কিছু না। ওকে ভাই বলেন। ভাই এখানে ব্যাপারটা হচ্ছে একটা জিনিস হচ্ছে গিয়ে, যেমন আমরা যখন হচ্ছে গিয়ে হেডিং কনস্ট্রাকশনে আপনার হচ্ছে গিয়ে বা মানে ভেক্টর কনস্ট্রাকশনে আমরা হচ্ছে গিয়ে যে সিনোনিম গুলো ইউজ করতেছি সেক্ষেত্রে আমরা কি কোয়েরি সিমেন্টিক্স এর মধ্যে পপুলার যে সিনোনিম গুলো সেগুলো নিতে পারি কিনা? ধরেন আপনারা যেমন বলেন আপনি ম্যাটার আর ইম্পর্টেন্ট, তো কোয়েরি সিমেন্টিক্স এর মধ্যে যদি ম্যাটারের ফ্রিকোয়েন্সি বেশি থাকে তাহলে আমি ম্যাটার নিব, আর যদি ইম্পর্টেন্টের ফ্রিকোয়েন্সি বেশি থাকে তাহলে নিব, বা অন্য কোনো সিনোনিম যদি থাকে তাহলে সেটা নিব। এই ধরনের মানে এটা কি অ্যাপ্লাই করা যাবে কিনা এরকম ট্যাকটিক্স? ভেরি গুড কোশ্চেন। এই জিনিসটা আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, মানে সবসময় কোয়েরি সিমেন্টিক্স এর মধ্যে সবকিছু থাকে না। এবার মানে ব্যাপারটা হচ্ছে অনেক সময় কি, আমি তো এখানে জিনিসটা খুব সহজ করে ম্যাটারের জায়গায় ইম্পর্টেন্স বসাই দিলাম, ঠিক আছে? এবার হয়তো এমন একটা সিচুয়েশন আপনার কাছে আসতে পারে যে কিওয়ার্ড রিসার্চ তো আছে, ঠিক আছে? এবার কিওয়ার্ড রিসার্চের পর একটা ওয়ার্ড আপনাকে অ্যাড করতে হবে, ওটার জন্য আপনার কাছে দুইটা ক্যান্ডিডেট আছে, দুইটা থেকে আমি কোনটাকে নিব? ব্যাপারটা কি বুঝে গেছে? মনে করেন আমি যদি এটা উদাহরণ দিয়ে একটু বুঝাইতে যাই, কিওয়ার্ড রিসার্চ নিয়ে লুক, অথবা ধরেন কোন একটা ফ্রেজ ম্যাচ করার জন্য কিওয়ার্ড রিসার্চ লুক আর কিওয়ার্ড রিসার্চ সার্চ, কথার কথা বলতেছি। তা আপনি খুব কনফিউজ যে আসলে এই যে কিওয়ার্ড রিসার্চ এটা তো আমার এন্টিটি, এটাকে আমি কখনো চেঞ্জ করব না। তো মানে যদি পুরো সেন্টেন্সকে আমি এভাবে যদি করতে যাই, টু লুক কিওয়ার্ড রিসার্চ ডু দিস, or to search or to find, sorry এই দুইটা ভালো যাচ্ছে, look for keyword research do this or to find keyword research do this, কথার কথা বললাম। তো এখন আপনি কনফিউজ যে লুক ইউজ করব নাকি ফাইন্ড ইউজ করব। এটা বোঝার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি সুন্দর করে এখানে সার্চে চলে আসবেন, আপনি কোটেশন মার্কের মধ্যে আপনার প্রথম এন্টিটিটাকে রাখবেন। দেখেন লুক আর সার্চ আমি কিন্তু খুবই র্যান্ডমলি বলছি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? সো কিওয়ার্ড রিসার্চ যেটা ছিল আমার কি মেইন এন্টিটি, তারপর প্রথমে আমি লিখবো লুক, কথার কথা। এবার লিখে আমি সার্চ করব,
হুম। সার্চ করে যে জিনিসটা দেখবো যে এর অ্যাপিয়ারেন্স কয়বার আসছে, দেখেন আপনি এটার অ্যাপিয়ারেন্স কাউন্ট করে ফেলবেন, ঠিক আছে। এবার আচ্ছা। আরেকটা অপশন ছিল না, যেটা ছিল হচ্ছে হ্যাঁ। ফাইন্ড, কথার কথা, মানে আপনি Find, কনফিউজ find. লুক রাখবেন নাকি ফাইন্ড রাখবেন, আপনি এটাকে নিয়ে সার্চ Right. করেন। এবার সুন্দর হুম। করে টিলসে চলে যান, এটা দেখেন ওটার চেয়ে অ্যাপিয়ারেন্স বেশি, তো যেটার অ্যাপিয়ারেন্স বেশি আসবে আপনি ওই জিনিসটাকে নিয়ে ফেলবেন। Understood. ক্লিয়ার? ওকে। Excellent. দেখেন ভাই, আমি প্রত্যেকের জন্য বলতেছি, আমি জানি জিনিসগুলো কঠিন লাগতেছে, বাট ট্রাস্ট মি, কয়েকবার যখন দেখবেন আর মানে বুঝার চেষ্টা করবেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এবার একটু আমাকে কাইন্ডলি বলেন, আমরা কিন্তু এখনো H1 H2 কে কিভাবে অর্ডার করতে হবে সেটা কিন্তু করি নেই, করব। এখন আপাতত দেখলাম যে কিভাবে কোয়েরি সিমেন্টিক্স অথবা হেডিং কে ইউজ করে আমরা ভেক্টর গুলাকে সাজাবো। দেখেন ভেক্টর এত কিছু যদি মাথায় না ঢুকে, আপনি সহজ বাংলা ভাষায় বলবেন যে এই যে কন্টেক্সচুয়াল ভেক্টরের মধ্যে যেগুলো থাকে ওগুলোকে বলে আমরা হেডিং। এগুলো এক একটা হেডিং না, হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ কিওয়ার্ড, এগুলো একটা হেডিং না, এটার মধ্যে বিভিন্ন ধরনের নাম থাকবে, এগুলো তো হেডিং। তো এই হেডিং গুলাকে ফাইনালাইজ আমরা কিভাবে করি, এগুলোকে আমরা ফাইনালাইজ করি এই যে হেডিং যেগুলো কালেক্ট করছিলাম কম্পিটিটর থেকে আর কোয়েরি সিমেন্টিক্স থেকে আমরা হেডিং গুলো এখানে ফাইনালাইজ করি, আর ওইগুলোকে আমরা লিখি কোথায়, ওইগুলোকে লিখি হচ্ছে আমরা এই জায়গায়। কথা কি বুঝে গেছি? কোনটা H1 কোনটা H2 এখান থেকে তো বুঝে যাবেন, তারপর কোনটা উপরে আসবে কোনটা নিচে আসবে সেটা আমি বলে দিব। বাট আপাতত আপনারা একটু বলেন তো দেখি ভাই, মানে আপনারা কি বুঝছেন কিভাবে হেডিং গুলো ফাইন্ড আউট করতে হবে? আমরা রিসার্চ করে করে যেভাবে বের করলাম, তারপর এই জিনিসগুলো যে অ্যাড করলাম, আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? কে কে বুঝছেন একটু বলেন। ফাহাদ ভাই বললেন ক্লিয়ার, শাকিল ভাই বললেন জি ভাই, নাজিম ভাই বললেন ক্লিয়ার ভাই, রিজু ভাই ক্লিয়ার। আচ্ছা, কে বুঝেন না এটা আমাকে একটু বলেন, আর কোথায় বুঝেন না সেটা একটু আমাকে একটু কাইন্ডলি বলেন। আমি আরেকবার বলতেছি, না বুঝলে কেউ জাজ করবে না, শিখতে আসছেন শিখে যান। সো কে বুঝেন নাই দেখি। আচ্ছা, একজনকে জিজ্ঞেস করি, আমিনুল ইসলাম জসিম ভাই, ভাই বুঝছেন আপনি? জি ভাই বুঝছি ভাই। ভাই এক্ষেত্রে আমার একটা কোয়েশ্চেন আছে। এই এই 100 বার ভাই বলেন। কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে যদি আমি কুয়ারার কোয়েশ্চেন গুলোকে আনি তাহলে এটা কতটুকু? পড়ার কোশ্চেন গুলাকে আনা মানে জিনিসটা হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, মানে কোরা যদি সার্পের মধ্যে থাকে, এক্সিস্ট করে, তাহলে আপনি তাকে ইউজ করতে পারেন। বাট যদি সার্পের মধ্যে এক্সিস্ট না করে তাহলে আমি রেকমেন্ড করব না ইউজ করার জন্য। আমার আরেকটা কোয়েশ্চেন হলো ভাই, এখানে তো দেখা গেল কিওয়ার্ড রিসার্চ তো আপনার এটা তো আর সিনোমনস নাই। আমি যদি মনে করেন যে হলো অন্য কোনো কিওয়ার্ডের যেগুলো সিনোমনস আছে, হ্যাঁ, হ্যাঁ, ওইগুলার সিনোমনসের কি কি প্রশ্নগুলো আসে, ওগুলো যদি আমি অ্যানালাইসিস করে এই কন্টেক্সচুয়াল ভেক্টরের মধ্যে আনি তাহলে এটা কতটুকু আর কি মানে useful তখন হবে? ব্যাপারটা হচ্ছে কি, মানে আমরা যে কন্টেন্টটা লিখতেছি ওটা হচ্ছে কনসেনসাসের বেসে। কনসেনসাস কাকে বলে? যখন মানে গুগল, ধরেন একটা কথার কথা হচ্ছে, আমার সার্ভে যে ডাটাটা আছে ওই ডাটাটাকে একটু রিফাইন করে আমি প্রেজেন্ট করতেছি, কথা কি বুঝে গেছে? এবার অতিরিক্ত যদি কোয়েশ্চেন্স আমি অ্যাড করতে যাই তখন জিনিসটা অনেক ভারী হয়ে যাবে। একটা মানুষের কিন্তু রিডিং মানে অ্যাবিলিটি এত বেশি থাকে না, মানে খুব ধৈর্য সহকারে সে কিন্তু কি করতে পারে না, খুব বেশি পড়তে পারে না। যেমন ভিডিও কনজিউম করার ক্ষেত্রে আমরা কিন্তু বসে ঘুমাই খুব আরামসে দেখতে পারি, বাট পড়া যখন পড়তে হয়, ব্লগ পোস্ট যখন পড়তে হয়, তার কিন্তু তখন এত বেশি মানে ধৈর্যটা থাকে না। তো আমাদের চেষ্টা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই জিনিসটা খুঁজতেছে যেটা ওটা দিয়ে ফেলতে, ঠিক আছে। তো এখন অতিরিক্ত কোয়েশ্চেন দিচ্ছি নাকি আমরা আপ টু মার্ক রাখতেছি, এটা আপনি যখন রিসার্চ করবেন তখন বুঝবেন। বাট আমি রিকমেন্ড করব অতিরিক্ত কোয়েশ্চেন যাতে অ্যাড না হয়, মানে একটা লেভেল পর্যন্ত মানে ডিটেলসে যান, বাট বেশি ডিটেলসে গেলে তখন ও র্যাঙ্কিং করা পসিবল হবে না। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, মোস্ট ওয়েলকাম। আরেকজনকে জিজ্ঞেস করি আমরা, ফেরদৌসী আপু, আহ, আহ, আপনি কি বুঝছেন জিনিসটা? আচ্ছা, সমস্যা নেই, উনি মেবি কথা বলতে পারবে না। আরেকজনকে জিজ্ঞেস করি আমরা, সজীব রাফি বিডি ভাই, ভাই আপনি কি বুঝছেন? জি ভাই যথেষ্ট উচ্চ আলহামদুলিল্লাহ। তবে আমরা নাইস নাইস। ফাহাদ ভাই কি অবস্থা? ফাহাদুজ্জামান ফাহাদ ভাই বুঝতেছেন? মাইক অফ। কাইন্ডলি নেক্সট সেশন থেকে একটু মাইকটাকে অন রাখেন, তাহলে আমরা একটু এঙ্গেজ থাকতে পারবো আর কি, ঠিক আছে। আলামিন ভাই জিনিসটাকে বুঝছেন? জি ভাই বুঝছি। ওকে, নাইস নাইস। আচ্ছা আসেন এবার, মানে আমরা এতক্ষণ ধরে করলামটা কি, আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে
কেমনে করে এই দুইটাকে ইউটিলাইজ করে আমার হেডিংস গুলা বের করব, ঠিক আছে? এবার এই হেডিং লেভেলও তো আপনার কাছে দেওয়া আছে। এবার এটারও H2, এটারও H2, তাই না? এটারও H2, তাহলে কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে রাখবো? এটা একটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট একটা কোশ্চেন। মানে আমার কাছে ভাইয়া H2 এখন আছে কথা 20টা, এবার কোন H2 কে আমি সবার আগে রাখবো, কোন H2 কে আমি সবার পরে রাখবো, সেটা কেমনে ডিসাইড করব? এটার জন্য এখানেই আপনার কন্টেন্ট অন্যদের চেয়ে আলাদা হবে। আপনার কাছে এখন তো অলরেডি রিসার্চ করা আছে, ঠিক আছে? এবার যারা এই সাবজেক্টের মধ্যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তারা এখানেই আগায় যাবে। কেমনে আগায় যাবে? এই যে কন্টেক্সচুয়াল যে হায়ারার্কি আছে, এটা দিয়ে গুগল বুঝে যে আপনার কন্টেন্টের মধ্যে কোন হেডিংটা বেশি ইম্পর্টেন্ট, কোন হেডিংটা কম ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, মনে করে H1 এর পর সেকেন্ড যে H2 টা থাকে, মানে প্রথম যে H2 টা থাকে, সেটা গুগল ধরে নেয় এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট, ঠিক আছে? H3 যেগুলা, ওগুলার ভ্যালু একটু কম। এবার মনে করেন প্রথম H2 এর ভ্যালু সবচেয়ে বেশি, 10 নাম্বার যে H2 আছে তার ভ্যালু হচ্ছে ক্রমাগত কমতে থাকে। এবার আপনার হেডিংস গুলাকে ফাইনালাইজ করতে কোনটা উপরে কোনটা নিচে যাবে সেটা আপনি কোনো কম্পিটিটরকে দেখে মানে ফিগার আউট করতে পারবেন। এটা আপনাকে নিজের ব্রেন থেকে চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা কথার কথা বললাম, আমি যে কোনো একটা টপিক নিয়ে আমি এই টপিকটা নিলাম, ধরেন আমার কাছে একটা হেডিং আসছে, আমরা যে কোনো একটা গাড়ির কথা বলি, ধরেন টয়োটা হাই, ঠিক আছে? টয়োটা হাইল্যান্ডার, ঠিক আছে? এটা একটা গাড়ি, এটার আমি রিভিউ লিখতেছি কথার কথা, ঠিক আছে? তো এই টয়োটা হাইল্যান্ডার রিভিউ, এটা হচ্ছে আমার H1, ঠিক আছে? এবার মনে করেন আমি যদি এখন H2 এর কথা বলতে যাই, মনে করেন আমার কয়েকটা H2 আছে, একটা হচ্ছে প্রাইস, ঠিক আছে? আমি লিখলাম প্রাইস, টয়োটা হাইল্যান্ডারে আমি স্পেসিফিকেশনস লিখলাম, রাইট? তারপর টয়োটা হাইল্যান্ডার আমি ডাইমেনশনস লিখলাম, আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিব, ডাইমেনশনস, DIMENSIONS, ওকে? তারপর মনে করেন এখন আপাতত এই তিনটা দিয়ে বুঝাই, আপনার কাছে এই তিনটা H2 আছে, ঠিক আছে? মানে এখানে কি করতেছি আমরা, আমি একটা গাড়ির রিভিউ লিখতেছি যেটা নাম হচ্ছে টয়োটা হাইল্যান্ডার, ঠিক আছে? এই গাড়ির কয়েকটা অ্যাট্রিবিউট আমার কাছে এখানে দেওয়া আছে, একটা হচ্ছে প্রাইস, দাম, স্পেসিফিকেশন মানে হচ্ছে তার মধ্যে কি কি আছে, ডাইমেনশন মানে হচ্ছে তার সাইজ কতটুকু, মানে হাইটে কত, সাইডে কত, লম্বায় কত, উচ্চতায় কত, মানে একটা কথার কথা, ঠিক আছে? এবার এই তিনটার মধ্যে প্রাইস কি সবার আগে হবে, নাকি স্পেসিফিকেশনস আগে হবে, নাকি ডাইমেনশনস আগে হবে? কেমনে ফিগার আউট করবেন? এখানে আপনাকে কমন সেন্স খাটাইতে হবে যে একটা ইউজার কি জানতে চায়। ধরেন একদম সহজ বাংলা ভাষায় বুঝেন, কারো যদি আসলে গাড়ি কিনতে হয়, সে সবার আগে কি মানে জানতে চাইবে? আমি প্রত্যেকের ক্ষেত্রে একটা কোশ্চেন করি, দেখি এটা আনসার প্রত্যেকে দেন। মনে করেন আপনি প্রত্যেকে কিন্তু আনসার দিবেন, ঠিক আছে? আপনি ঠিক করলেন iPhone 16 Pro Max কিনবেন, যেটা মার্কেটে নতুন, হ্যাঁ? কিনার আগে কি জানতে চাবেন? দেখি প্রত্যেকে এটার আনসার দেন তো। সচরাচর প্রাইস ভাই। লিখেন, প্রত্যেকে লিখেন, দেখি কে কি লিখে। প্রাইস, স্পেসিফিকেশন, ফিচার্স, রাইট? সো দেখেন, মানে যেটা সত্যি কথা, তা এক একজন দেখেন এখানে এখানে প্রত্যেকে কিন্তু এক একটা ইউজার, ঠিক আছে? তো কেউ লিখবে হচ্ছে প্রাইসের জন্য, ঠিক আছে? কেউ লিখবে হচ্ছে আপনার কিসের জন্য, ফিচার্স এর জন্য, কেউ লিখবে হচ্ছে আপনার স্পেসিফিকেশনস এর জন্য। আমি এখানে কমেন্ট এই জন্য করতে বললাম, দেখানোর জন্য। দেখেন এখানে কারোর সাথে কিন্তু মানে তেমন একটা মিল নাই। একজন যদি প্রাইস নিয়ে লেখে, একজন স্পেসিফিকেশনস নিয়ে লেখে, একজন রিভিউ নিয়ে লিখতেছে। কথাটা কি বুঝে গেছে? সেম টু সেম গুগলও টাইপ করার সময় আমরা এরকম করে লিখবো। লাইক ফর এক্সাম্পল iPhone 16 Pro Max প্রাইস একজন লিখলো, iPhone 60 Pro Max আপনার হচ্ছে রিভিউ আরেকজন লিখলো, iPhone 16 Pro Max ফিচার্স আরেকজন লিখলো। এবার আপনার কথা বুঝতে হবে যে এই তিনটা, আমি যদি কথার কথা হচ্ছে গাড়ির ক্ষেত্রে চলে যাই, আমার কাছে এখানে তিনটা কি আছে, আমার কাছে এখানে তিনটা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে? রিভিউ একটা অ্যাট্রিবিউট, ডাইমেনশন হচ্ছে একটা অ্যাট্রিবিউট, স্পেসিফিকেশনস হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর কথার কথা হচ্ছে প্রাইস হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এবার রিভিউটাকে বাদই দিলাম, কারণ রিভিউতে H1, এটা তো আর কোনো কম্পিটিটর নাই। এবার আমার এই তিনটার মধ্যে ঠিক করতে হবে কোনটা উপরে যাবে।
তারপর কোনটা, তারপর কোনটা। এটা ফিগার আউট করার জন্য আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে কোয়েরি সিম্যান্টিক্স। কেন কোয়েরি সিম্যান্টিক্স দেখেন, এখানে যদি ভালো মতো আপনারা দেখেন এই কোয়েরিজ গুলোর মধ্যে না আমি বড় থেকে ছোট আকারে কিন্তু সাজাইছিলাম। আমি ওই দিন বলছিলাম কেন বড় থেকে ছোটর মধ্যে সাজাচ্ছি, আমরা যখন আস্তে আস্তে যাব তখন বুঝবো। দেখেন 500, 450, কথাটা বুঝে গেছে। এবার সুন্দর করে আপনার যেহেতু এই যে অ্যাট্রিবিউট গুলো আসলো, আপনি যখন কনফিউজড হবেন আপনি এটা লিখে এখানে সার্চ করবেন কোয়েরি সিম্যান্টিক্সে, যেটার সার্চ ডিমান্ড যেটা সবচেয়ে বেশি সেটা সবার আগে জায়গা করে নিবে। তার কম যেটা সার্চ ডিমান্ড তারপরে আসবে, তার কম যেটা সার্চ ডিমান্ড তারপরে আসবে, মানে সিরিয়াল ওয়াইজ। যদি আপনি প্রায়োরিটাইজ করতে যান তাহলে আপনাকে এই 3 ভাবে কি করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে। আমি একটা কথা আজকে একটু ভালো মতো বলে দিই, এখানে আমি যে কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশনটা শিখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে যে ইজিয়েস্ট ওয়ে, এটার চেয়ে আরো অনেক ডিটেলসে করানো যায়। বাট যেহেতু আপনারা প্রত্যেকে এখানে বিগিনার্স, আমি এত ডিটেলসে যাচ্ছি না। যেমন আমি যখন নিজে এরকম করে প্রায়োরিটাইজ করি, আমি 3টা মেট্রিক্স নিয়ে অ্যানালাইজ করি, আমি ওইদিকে যাচ্ছি না। ইনশাল্লাহ সামনে ডিটেলস মানে অ্যাডভান্স গুলাও আসবে, বাট আপাতত এইভাবে করে শিখেন, তারপর ওইদিকে যান। তা আবারও বলি, আপনার কাছে যখন অনেকগুলো H2 বা 3 থাকবে, আপনি যখন কনফিউজড হয়ে যাবেন, আপনি দেখবেন অ্যাট্রিবিউটস, বারবার বলতেছি অ্যাট্রিবিউটস এর দিকে খেয়াল রাখবেন। এটা একটা অ্যাট্রিবিউট তাই না, এটা আরেকটা অ্যাট্রিবিউট তাই না, এটা আরেকটা অ্যাট্রিবিউট তাই না। এই যে অ্যাট্রিবিউট যেগুলো আছে, এই অ্যাট্রিবিউট গুলোর দিকে তাকাবেন, সুন্দর করে কোয়েরি সিম্যান্টিক্সে চলে যাবেন। এবার যেটার সার্চ ডিমান্ড সবচেয়ে বেশি ওটাকে উপরে রাখবেন, যেটা সার্চ ডিমান্ড সবচেয়ে কম ওটাকে সবার নিচে রাখবেন। বলেন তো দেখি ভাইয়া, এই জায়গায় কে কে বুঝছেন, কে কে বুঝেন? হ্যাঁ, আমিনুল ইসলাম জসিম ভাই বলেন দেখি কি কোশ্চেন আপনার। ভাই এক্ষেত্রে আমি যদি আরেকটা ট্রিক্স অবলম্বন করি যে ওই ওই কিওয়ার্ডের ইন্টেন্ট কি, যেমন আমার যদি এন্টিটি থাকে আপনার গেল যেটা বললেন রিভিউ, তো এই কিওয়ার্ডের এন্টিটি হলো অবশ্যই এটা ইনফরমেশনাল কিওয়ার্ড। সে আর কি ওই কিওয়ার্ড নিয়ে যারা নাকি জানতে চাইবে তারা হলো ওই গাড়ির ইনফরমেশন জানতে চাইবে। তো আমি যদি অ্যাট্রিবিউট গুলোর সাথে এভাবে অ্যানালাইসিস করি যে এই ইন্টেন্টের সাথে কোন অ্যাট্রিবিউটটা বেশি যায়, আমি ওটাকে আগে আনবো। লাইক ইন্টেন্ট দিয়ে তো আপনি কখনো অ্যানালাইজ করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি যদি কিওয়ার্ড রিসার্চ টুলের মধ্যে দেন Ahrefs বা সেমরাশে, ধরেন জিনিসটা আসবে কিভাবে, টয়োটা হাইল্যান্ডার রিভিউ ইনফরমেশনের জায়গায় আই লেখা থাকবে, টয়োটা হাইল্যান্ডার স্পেসিফিকেশনস ইন্টেন্টের জায়গায় আই লেখা থাকবে, কথা তাই না? তো সবগুলোর মধ্যেই তো আই লেখা থাকবে অথবা সি লেখা থাকবে, কমার্শিয়াল ইন্টেন্ট হলে সি লেখা থাকবে। তো আপনি প্রায়োরিটাইজ কেমনে করবেন ওখানে? না, এই প্রাইসটা তো দেখা যাবে এটা অবশ্যই এটা তো ইসের কমার্শিয়াল ইন্টেন্ট, এটা তো আর ওই রিভিউ ইন্টেন্ট নিয়ে তেমন কোনো কিছু চেঞ্জেস আনার দরকার নাই, কজ ইন্টেন্ট মানে ইন্টেন্ট দিয়ে কিছুই তেমন একটা হচ্ছে। ইন্টেন্ট মানে হচ্ছে একটা মানুষ তার কোয়েরি জার্নিতে কোন ফেজের মধ্যে আছে সেটা বুঝতে আমাদেরকে হেল্প করে। সে কি আপাতত জানতে চাচ্ছে, সে কি, ধরেন আমরা যেগুলোকে ইনফরমেশন কন্টেন্ট বলি, ইনফরমেশনাল ইন্টেন্ট, সেটাকে আমরা যদি ফানেলটা হিসাব করি, টোফু মোফু বোফু, ওটাকে সবার নিচের লেয়ারের মধ্যে বা সবার উপরের লেয়ারের মধ্যে আমরা রাখি, মানে আমরা ক্রাউডকে এডুকেট করতেছি। এবার ক্রাউড এডুকেট হয়ে গেল, মানে হোয়াট ইজ অ্যান আইফোন সে জেনে গেল, এবার তার কম্পারিজন করবে। আইফোন তো বুঝলাম এটা একটা ব্র্যান্ড, এবার আইফোনের 2টা এন্টিটি আছে, একটা 14 একটা 15, 2টা বাজারে আছে, দেখি আইফোন 14 ভার্সেস 15, এই যে ভার্সেস করলো সরি, এই জিনিসটাকে বলি আমরা কমার্শিয়াল ইন্টেন্ট। সে তুলনা করতেছে, এটা মিডল ফানালে আসতেছে। সবার শেষে সে এডুকেট হইলো আইফোন নিয়ে, কমার্শিয়ালের মধ্যে মোটামুটি তুলনা করলে এবার সে বুঝেই গেছে যে ভাই আমার 15 নিতে হবে। এবার আসবে ট্রানজাকশনাল, সে ট্রানজাকশনাল কিওয়ার্ডটা অথবা কোয়েরিটা কি আসতে পারে, আইফোন 15 প্রাইস, দ্যাটস ওয়াই ইটস লাইক ট্রানজাকশনাল। সো ইন্টেন্ট নিয়ে তেমন কিছু আপনার এখানে করার কিছুই নেই, ওটা ইউজার জার্নি বোঝার জন্য। যখন আমরা সিআরওর একটা প্লেলিস্ট আনবো, সিআরও ট্র্যাকিং এর মধ্যে মোটামুটি এই ইন্টেন্ট গুলো কাজে লাগে, যখন আপনি কনভার্সন রেট অপটিমাইজেশন করতে যাবেন সেখানে লাগে। তো ইন্টেন্টের ক্ষেত্রে এখানে কোনো তেমন একটা আমরা মানে আমি পার্সোনালি ইউজ করি না, আর আমার মনে হয় না যে ইন্টেন্ট দিয়ে তেমন একটা কিছু করার আছে এখানে। আর কি আমি জিজ্ঞাসা করলাম ওই যে আমি ওই যে ড্যানিশ ওয়াইন, ওই যে এসিও হাফম্যান, ওরা যে একটা পডকাস্ট করছে ওইখানে
এটা নিয়ে একটা আলোচনা করছিল আর কি, এই জন্য আপনি জিজ্ঞাসা করলাম। না, ওকে দ্য ভাই, থিং থ্যাংক ইউ ইজ ভাই। লাইক মানে আমরা যে মেথোডোলজি ফলো করি ওটা তো কোরের মেথোডোলজি, ঠিক আছে? কোরের ছাড়াও তো মানে আমি এখানে যে জিনিসগুলোই দেখাচ্ছি প্রত্যেকটা কোরের মেথোডোলজি হিসেবে দেখাচ্ছি, বাট কোরের মেথোডোলজি ছাড়াও তো দুনিয়ার মধ্যে হাজার হাজার লাখ লাখ ভালো ভালো এসইওস আছে, ওদেরও মেথোডোলজি আছে। সো আমার ওই জিনিস নিয়ে আইডিয়া নাই বলে আমি ওই জায়গায় যাচ্ছি না, বাট কারো যদি আসলে আইডিয়া থাকে সে কোরেরটাও ফলো করতেছে, সাথে তার আরো কিছু আইডিয়া আছে, সে কম্বাইন করে আরো ভালো কিছু আনতে পারে, দ্যাটস ওখানে কোনো কিছু বলার নাই। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবার বলেন তো দেখি ভাই, হেডিংস কিভাবে বাইর করব, তারপর হেডিং লেভেল গুলা কেমনে সাজাবো, এইটুকু আমরা বুঝছি নাকি বুঝি না, একটু কাইন্ডলি বলবেন। জি ভাই, সুন্দরভাবে বুঝছি ভাই, ধন্যবাদ ভাই, আমার ওকে, পুরা ক্লিয়ার। নাইস নাইস। বাকিরা একটু কাইন্ডলি বলেন, এখানে অলরেডি আমাকে ছাড়া 31 জন আছে, সো চ্যাট বক্সের মধ্যে কাইন্ডলি প্রত্যেকে করেন, মানে বুঝছেন নাকি বুঝেন নাই, কে কোথায় বুঝেন নাই সেটাও বলিয়েন। ওকে, নাইস নাইস, প্রত্যেকে বুঝতেছে। আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আমরা হেডিংস গুলা প্রথমত যে জিনিসটা আরেকবার আমি একটু রিভিউ করি, নলেজ বেস কি জিনিস সেটা দেখাইলাম, কাকে বলে সেটা বুঝাইলাম, নলেজ বেস কাকে বলে এখানে পুরো জিনিসটা আমরা এখান থেকে শুরু করছি, কেমনে ক্রিয়েট করতে হয় সেটা দেখালাম, ক্যাটাগরি কোয়েশ্চেন্স কেমনে ক্রিয়েট করতে হয় সেটা দেখালাম, তারপর হেডিংস কে কাজে লাগিয়ে কিভাবে কন্টেক্সচুয়াল ভেক্টরস গুলা ক্রিয়েট করতে হয়, সরি ফর দিস, লাইক এই জিনিসটা দেখালাম, আর হেডিং ভেক্টর গুলোকে কিভাবে প্রায়োরিটাইজ করতে হয় কোয়েরি সেমান্টিক্স ইউজ করে সেটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, সো নাও দ্য থিং ইজ, বাকি কি আছে? বাকি হচ্ছে এই প্রত্যেকটা হেডিং এর জন্য আর্টিকেল মেথোডোলজি কেমনে লিখতে হয় সেটা বাকি আছে, আর কন্টেক্সচুয়াল কানেকশন যে জিনিসটা কেমনে এস্টাবলিশ করতে হয় সেটা বাকি আছে, ঠিক আছে? এই দুইটা করলে আমাদের ব্রিফ সেকশনটা পার্ট শেষ হবে, আর সবার শেষে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইইএটি কন্টেন্ট ব্রিফ এর মধ্যে কেমনে এস্টাবলিশ করতে হয়। কথাটা কি বুঝে গেছে? এখন কথাটা বুঝেন, আমি এখন দুইটা কথা বলবো, এটা একটু কান খোলা রেখে শুনবেন প্রত্যেকে। কন্টেন্ট ব্রিফের এটা ছাড়াও আমার পার্সোনালি আরো 5টা মেথোডোলজি আছে, মানে আর 5টা ওয়েতে আমি ক্রিয়েট করতে পারি। ওই জিনিসগুলো হচ্ছে আরেকটু অ্যাডভান্স, এই জন্য আমি ওই দিকে যাচ্ছি না, এটা একদম সহজ ওয়ের মধ্যে থেকে আমি এটা করতেছি। সো নেক্সট একটা ক্লাস অথবা 2টা ক্লাসের মধ্যে আমার এই জিনিসটা শেষ হয়ে যাবে, আর নেক্সট 10 দিনের ভিতরে, মানে আজকে হচ্ছে কয় তারিখ, 17 তারিখ, তো মেনলি হচ্ছে 27 তারিখের ভিতরে আমি কন্টেন্ট ব্রিফটা একেবারে শেষ করে দিব। এখন প্রত্যেকের জন্য একটা ছোটখাটো এইচডব্লিউটা থাকবে। এইচডব্লিউটা হচ্ছে কি, অলরেডি আমাদের কিন্তু 3টা কি করা আছে, সেশনস অলরেডি কমপ্লিটেড। এই সেশনটা কালকে 6টার ভিতরে আমরা ইউটিউবের মধ্যে আপডেট করে দিব, ঠিক আছে? এই 3টা সেশন দেখে প্রত্যেকে যারা নেক্সট সেশনে জয়েন হইতে চান, ছোট একটা এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউটা হচ্ছে কি, আমার এই যে একটু আগে আমি যে কন্টেক্সচুয়াল ভেক্টরটা দেখাইলাম কেমনে ক্রিয়েট করতে হয়, আপনার টপিক আপনি ইচ্ছা মতো নেন, ওই ইচ্ছা মতো টপিকের জন্য আপনি একটা কন্টেক্সচুয়াল ভেক্টর ক্রিয়েট করেন, করে গ্রুপের মধ্যে সাবমিট করেন। যারা যারা সাবমিট করবে তাদেরকে নিয়ে আমরা নেক্সট সেশনটা করব। কজ একদম ক্লিয়ার কাট কথা বলি, আমরা এই যে সেশনস গুলো করতেছি জাস্ট যারা শিখতে চাচ্ছে তাদের জন্য করতেছি। লাইক ইন্ডিভিজুয়ালি মনে করেন আমরা ঘন্টার পর ঘন্টা এখানে কথা বলে যাচ্ছি, বাট আপনারা কথা হচ্ছে বাসায় গিয়ে কোনো কিছু প্র্যাকটিস করতেছেন না, তাহলে তো আর হইলো না, তাহলে তো গিভ এন্ড টেকটা হইলো না। আমরা যে পরিমাণ এফোর্টটা দিচ্ছি, আপনারা ওই পরিমাণ যদি এফোর্টটা দেন তাহলে আমাদেরও খুব ভালো লাগবে, তাহলে আমাদের সেশনস গুলো করতে কি হবে, ভালো লাগবে, ঠিক আছে? সো আমি আর একটা জিনিস প্রত্যেকের কাছে হাম্বল রিকোয়েস্ট, কন্টেন্ট ব্রিফের জন্য কত চার্জ, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে না, এই জিনিসটা এখন ক্লিয়ার করে ফেলি। একটা কন্টেন্ট ব্রিফের জন্য কত চার্জ করা যায় ভাইয়া, আর কত সময় লাগতে পারে? তো ইন শর্ট, একটা কন্টেন্ট ব্রিফের জন্য আপনি 100 USD চার্জ করতে পারবেন, আর একটা কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করার জন্য আপনার 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টা মানে 3 দিন, মানে আমি যদি 8 আওয়ার্স ওয়ার্কিং ডে ধরি, তো 3 দিন মানে অ্যাজ এ বিগিনার আপনার লাগবে। আস্তে আস্তে জিনিসটা কমে আসবে, যেরকম আমার পার্সোনালি এখন একদিনের মধ্যে আমি একটা কন্টেন্ট ব্রিফ আরামসে করতে পারি 8 ঘন্টার মধ্যে, আল্লাহর রহমতে। সো দ্য থিং ইজ, প্রত্যেকে আমি চাইবো যে এই যে প্লে লিস্টটা শেষ হবে 5টা বা 4টা হোয়াট এভার দ্য সেশন ইজ, এটার পরে নিজেরা রিসার্চ করবেন, নিজ থেকে রিসার্চ করে মিনিমাম অফ 10 থেকে 12টা কন্টেন্ট ব্রিফ বানাবেন, বানাই গ্রুপে পোস্ট করবেন। ভুল হচ্ছে ঠিক হচ্ছে ওটা আমরা দেখে দিব, আর যখন আপনি কনফিডেন্ট এনাফ হবেন রে ভাই, যে ভাইয়া ওকে আই এম গুড টু গো, সুন্দর করে মার্কেট প্লেসে যাবেন, কাজ করতে থাকবেন, আর বাংলাদেশের এসইও ইন্ডাস্ট্রিকে অন্য লেভেলে নিয়ে যাবেন। দেখেন এখনো
বাংলাদেশে এমন অনেক মানে 95% মানুষজন আছে যারা 200 USD তে কিন্তু মান্থলি বেসিসে প্রোভাইড করতেছে, তাই না? 250 দিয়েও করতেছে না, করতেছে না। তো আপনি চিন্তা করেন, আপনি যদি 100 USD এর মধ্যে স্টার্ট করেন একটা কন্টেন্ট ব্রিফ, তাহলে একটার জন্য যদি আপনার কথার কথা হচ্ছে 4 দিনও লাগে, 3 দিন না, আমি ধরলাম 4 দিনও লাগে, 4 দিনে আপনার 100 USD, তাহলে ওই হিসেবে বাকিটুকু আপনি 30 দিনের সাথে মাল্টিপ্লাই করে ফেলেন। আপনি যদি ভালো মতো 5টাও কন্টেন্ট ব্রিফ বানান মাসের মধ্যে, তাহলে 5 4 হচ্ছে 20, হিসাব করে ফেলেন, 20 দিন কাজ করলেন, 5টার জন্য 500 USD। আমি এখানে টাকার কথা এই জন্য বলতে যাতে মোটিভেশনটা পান। আপনাদের প্রত্যেকটা জিনিস মানে আমি জানি এখন মাথায় আছে কি ভাই এই জিনিসগুলো এত কঠিন করে বলে দূর করবো না, বাট যখন আপনি এখন শুনলেন যে কত চার্জ করে একটা প্রফেশনাল সিমেন্টিক এসইও, তো আই হোপ সো কালকে থেকে বা এখন ক্লাস শেষ হওয়ার পরে আপনি সেশনস গুলো আবার দেখা শুরু করবেন, আবার লেখা শুরু করবেন। আর কারো যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলেন, আমার ইনভয়েসেস গুলো আমি পাঠিয়ে দিব যে আমরা কত ক্লায়েন্ট থেকে চার্জ করি, ঠিক আছে? সো এইটুকু। আর টপিক্যাল ম্যাপের জন্য একটা কোশ্চেন ছিল, অনেকে করতেছিল যে ভাই একটা টপিক্যাল ম্যাপের জন্য আমি ক্লায়েন্ট থেকে কত চার্জ করব। একটা টপিক্যাল ম্যাপ একদম ক্লিয়ার কাট বলতেছে 2000 USD এর নিচে কোনো প্রফেশন সেল করে না। যদি 100 টাকা করেও ধরি 1 USD, তাহলে 2 লাখ টাকা। এটা যদি বিশ্বাস না হয় যে কোনো ইন্টারন্যাশনাল গ্রুপের মধ্যে যান, যায় দেখেন যে তারা টপিক্যাল ম্যাপের জন্য কত চার্জ করে। ইনফ্যাক্ট আমাদের টপিক্যাল ম্যাপ ওয়ার্কশপ থেকে একজন যিনি মানে প্রাইসেও কাজ, আমি এটা নিয়ে কোনো মার্কেটিং বা কিছু করতেছি না, এই জন্য আমি পোস্ট করি নাই, উনি অলরেডি 2000 নিয়ে ক্লায়েন্টের সাথে বসছেও যে ভাই আমি করে দিব, আর ক্লায়েন্ট রাজি হয়েছে। সো স্কিল যেটা শিখতেছেন ভাই, আমি বারবার বলি কঠিন, বাট একটু টাইম দেন, 6টা মাস সময় দেন, প্রপারলি টপিক্যাল ম্যাপ ক্রিয়েশনটা বুঝেন, প্রপারলি কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশনটা বুঝেন, এরপরে আমরা কিভাবে রাইটারদেরকে ট্রেন করতে হবে সেটাও দেখাবো। যখন আপনারা বিশ্বাস করেন 6 মাস এই জিনিসগুলোর প্রতি লেগে থাকবেন, আপনার এসইও স্কিলটা আজকের থেকে নেক্সট 6 মাস পর্যন্ত যদি কষ্ট করেন অন্যরকম চেঞ্জ হবে ভাই, ট্রাস্ট মি। আর আমার এটা আসলে দেখে ভালো লাগতেছে যে আমরা 31 জনকে নিয়ে জয়েন করছি, এখন 31 জন আছে, সো ইট লুকস গুড, লাইক আপনারা প্রত্যেকে ইন্টারেস্টেড। সো আমি পুরো সেশন জুড়ে এটাই চেষ্টা করছি যে ছোট ছোট জিনিস বুঝাবো, বাট ক্লিয়ার হয়ে যান। আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। তারপরে কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে তাহলে গ্রুপের মধ্যে পোস্ট করেন, আমরা ক্লিয়ার আউট করে ফেলবো। এই সেশনটা আজকে আমরা এখানেই শেষ করব। কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলে ফেলেন। ভাইয়া আমি আপনার এইগুলো দেখে আমি অলরেডি প্র্যাকটিস শুরু করে দিছি, আমি বিশাল বড় আর কি সব ই করছি। তো আমার এখানে একটা কনফিউশন হলো, আমার হলো ক্লায়েন্ট ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস প্রোভাইড করে, তো এক্ষেত্রে তার সার্চ ইন্টেন্টটা আর কি সেন্ট্রাল এন্টিটি যেটা আর কি, সেটা কি ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস হবে না ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি হবে? এই জিনিসটা আমি কিভাবে আর কি করবো? অ্যাকচুয়ালি আপনি যে সেন্ট্রাল এন্টিটিটা বুঝতে চাচ্ছেন, সেন্ট্রাল এন্টিটি বের করা অলরেডি আমাদের মনে ইউটিউবে একটা ভিডিও আছে যেখানে আমরা 5টা কম্পোনেন্ট বের করা দেখাইছিলাম আই গেস। আপনি কাইন্ডলি ওইটার মধ্যে চলে যাবেন, ওখানে আমরা সেন্ট্রাল এন্টিটি, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট, কোর, আউটার আর সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট আর কি সোর্স কনটেক্সট সহ 5টা দেখাই দিছি। আপনি আরেকবার ওই জিনিসটার মধ্যে দিয়ে যান ইউটিউব ভিডিও। এটা সার্ভিসেস হবে, এটা আমার লোকালের পার্ট। নাইস, আসসালামু আলাইকুম হাফিজুল ভাই, কি অবস্থা? এটা সার্ভিসেস হবে। শোনেন, আমি তো আপনার এগুলা যেই আগের 3টা হয়েছে সেটা আপনি পিন করে দিবেন, কারণ এটা আমিও দেখবো প্রথম থেকে, বুঝতে পারছেন? না, আপনার ওগুলো তো অনেক ভিডিও আছে না, ফ্রিতেই। ফ্রি তো, ওই গ্রুপে পিন করে দিবেন যে এটা যদি 4র্থ নাম্বার হয় তাহলে পিন করবেন যে এটা এই 4টা থাকলো, আবার যেটা হবে সেটা আমরা ওখানে স্টেপ আপ করে নেব, কোনটার পর কোনটা দেখে নেব, বুঝতে পারছেন? নাইস নাইস, থ্যাঙ্কস ফর দ্য সাজেশন ভাই, আমি ইনশাআল্লাহ সেটা করে ফেলবো। সো ইয়া জসিম ভাই, আপনি অলরেডি আনসার পেয়ে গেছেন। তারপরে কোনো কনফিউশন থাকলে ওইটার পরে আপনি গ্রুপে পোস্ট করেন, ইনশাআল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, তারপর ওকে, তো তারপর আর কারো কোয়েশ্চেন আছে? ভাই আপনারা কি বুঝতেছেন আজকে আমরা কি নিয়ে করছি না করছি? আই হোপ সো প্রত্যেকে বুঝতেছেন। সো রেসপন্সও ভালো, আমি আশা করি নেক্সট ক্লাসের আগে প্রত্যেকের আমরা HW টা পেয়ে যাব। সিম্পলি আপনার করতে হবে এটা কি, আপনার যে আমরা এখন যে ভেক্টর ক্রিয়েশনটা দেখাইলাম, ভিডিওতে যাবেন, যাই আপনার টপিকের জন্য আপনি ভেক্টর ক্রিয়েশনটা দেখবেন, দেখে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করে দিবেন। যারা যারা পোস্ট করবে তাদের জন্য আমরা শেয়ার করব লিংক। আর আজকের ভিডিওটা তো আমরা মনে করেন সাথে সাথে কালকে পাবলিশ করে দিচ্ছি, কিন্তু নেক্সট ওয়ান যেহেতু যারা HW করবো ওদের জন্যই রাখবো। সো দ্য থিং একদম সিম্পল, ওটা আমরা একটু ডিলে করে পোস্ট করবো যাতে করে যারা জয়েন হচ্ছে ওরা যাতে একটু বেনিফিটেড থাকে। সো আপনি যদি আসলে কষ্ট করেন তাহলে এই প্রিমিয়াম জিনিসগুলো আপনি পাবেন, আর যদি কষ্ট না করেন
তাহলে আল্লাহ হাফিজ, দেরি করে করে শিখবেন, ঠিক আছে? সো এইচডব্লিউ সাবমিট ডেট হচ্ছে ক্লিয়ার কাট আমি বলে দিই, কালকে 6টা বাজে আমরা এই ডেটটা পাবলিশ মানে এই ভিডিও পাবলিশ করব। আজকে হচ্ছে 17 তারিখ, নেক্সট ভিডিও আমরা পাবলিশ করব হচ্ছে 21 তারিখে। তাহলে হাতে হচ্ছে 4 দিন সময় থাকবে, কালকে 18 হলে 3 দিন সময় থাকবে আর কি। সো 21 তারিখ রাত 10টায় আমাদের সেশন হবে, 21 তারিখ রাত 8টা পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের টাইম লিমিট। সো রাত 8টা পর্যন্ত যারা যারা সাবমিট করবে তাদেরকে আমরা নিব, দিস ইজ হোয়াট ইট ইজ। সো আজকে এইটুকু, ভালো থাকবেন। আর আজকের সেশনটা কেমন লাগছে, কি শিখছেন না শিখছেন গ্রুপের মধ্যে একটু জানাবেন, দেখলে আমাদেরও ভালো লাগে। সো বেস্ট উইশেস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।